অনুসরণীয় অনুকরণীয় একজন ব্যক্তিত্ব। তিনি ছেড়ে চলে গেছেন আমাদের, বাট ছেড়ে চলে গেছেন কিন্তু তার আদর্শ, তার তিনি আমাদের মাঝে চিরজীবন বেঁচে থাকবেন, চিরজীবী হবেন তিনি, সেই বিশ্বাস আমাদের সবারই রয়েছে। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়। তবে আমরা ঘটনা দিয়ে শুরু করব না, একটু আলোচনায় যাব। আমরা আলোচনায় বরং একটু পরেই ফিরে আসি, আগে একটু ঈদের শুভেচ্ছা বিনিময় করি। আচ্ছা, কারা কারা আছেন আজকে ভূত এফএমে দেখি? আমাদের পুরনো টিম, এবং ঈদ স্পেশাল যেহেতু, সুতরাং বুঝতেই পারছেন বাছাই করা সেরা ঘটনাগুলো আজকে উপহার দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আমরা শুনি সবাইকে, সবার মুখ থেকে শুনুন ঈদের শুভেচ্ছা বার্তা। ঈদ মোবারক। আমি আহমেদ বাবু আছি আপনাদের সাথে আজকে ভূত এফএমে। সবারই ভালো কেটেছে আশা করি, আর আজকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে ভয় দেখাতে। একদম। এবং আজকে তো মোটামুটি যারা এসছেন তাদের মধ্যে বাবু ভাই আপনি নিজে অসুস্থ। হ্যাঁ, আমি নিজে অসুস্থ, সবার চাই। ফার্নানো অসুস্থ, ফার্নানো কিছুটা অসুস্থ। হ্যাঁ সেটাই। তো আমরা তারপরে যাই। ঈদ মোবারক রাসেল ভাই, আমার হাবিব। আশা করি ভালো আছেন সবাই এবং শ্রোতারা সবাই ভালো আছে। ওকে, আমরা তারপরে যাই। ঈদ মোবারক রাসেল ভাই, মাসুম ভাই এবং রেডিও ফুর্তি যারা লিসেনার্স আছেন, ভূত এফএম এর যারা লিসেনার, সবাইকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা। আমি ফারমান। তো আজকে চেষ্টা করবো আপনাদের প্রচুর ভয় দেখানোর। তো এই তো কত গুছিয়ে কথা বলে ফারজান। তারপরে যাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ঈদ মোবারক। রাসেল ভাই, আপনাকে, মাসুম ভাই এবং ভূত এফএমের সকল লিসেনারদেরকে আমার ঈদ মোবারক। আশা করি যে আমরা আজকে আমাদের বিভিন্ন ঘটনা দিয়ে সবাইকে অনেক বেশি ভয় দেখাতে পারবো। ওকে, সো এই মাসের শেষে কিন্তু রয়েছে হ্যালোউইন। তো সবকিছু মিলিয়ে এই মাসটা একটু অন্য রকমই, এবং হ্যালোউইন সম্পর্কে যাদের জানার ইচ্ছা আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু আবারও প্ল্যান করছি ঢাকার বাইরে কোনো জায়গায় গিয়ে একটা ভূত এফএম করার, আউটডোর থেকে সরাসরি ভূত এফএম করার। সুতরাং সেরকম জায়গা যদি আপনাদের জানা থাকে যে কোন জায়গায় আমরা যেতে পারি, সে সমস্ত সাজেশন আপনাদের কাছে চাই। অবশ্যই আমাদেরকে ইমেল করুন আপনার জায়গায় যদি আসলেই কোনো ঘটনা এরকম ঘটে থাকে, সেটা একটু আমরা জানতে চাই। আর আজকে আমরা কাকে দিয়ে শুরু করা যায়, কি মনে হয়? আচ্ছা, আমরা হাবিব ভাইকে দিয়ে তাহলে শুরু করি। হাবিব ভাইয়ের একটা ঘটনা রয়েছে, দুটো ঘটনা রয়েছে বেসিক্যালি। এবং আমরা একটা জানি যে ঝড়ের রাতে মাছ শিকার, যেটা রাজশাহীর একটা ঘটনা। আমরা কি সেই ঘটনাটাই আগে যাবো নাকি আমরা সাপুরের ঘটনাটা, কোনটা মনে হয় আপনার কাছে বেটার? আমরা ঝড়ের রাতের ঘটনাতে আগে যাই। আমরা ঝড়ের রাতের ঘটনাতেই যাচ্ছি। তাহলে শুরু করছি ভূত এফএম। এবং আপনারা সবাই জানেন ভূত এফএম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আপনারা থাকুন আমাদের সাথে। চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়, হাবিব ভাইয়ের কাছে। হাই ডিয়ার লিসনার্স, আমি হাবিব, এসেছি গুলশান থেকে। তো আমার ঘটনায় চলে যাচ্ছে। এই ঘটনাটা হচ্ছে উত্তরবঙ্গে আপনার যেখানে নদী অঞ্চল আছে বা যেখানে হচ্ছে আপনার নিচু অঞ্চল আছে, বর্ষার সময় পানি আসে, এইসব অঞ্চলের আশেপাশে দেখা যায় যে অনেকেই ভরাট করে বা চর অঞ্চলে আপনার আম বাগান তৈরি করে, দখল করে হোক বা কারো প্রপার্টি হয়ে থাকলে হোক। তো এরকম একটা জায়গায় আপনার কিছুদিন আগের ঘটনা, যখন বৃষ্টি শুরু হলো, মাত্র 1.5 মাস আপনি বলছিলেন। হ্যাঁ, একদমই। তো যখন বৃষ্টি শুরু হলো, পানি বেড়েছে। তো যারা মাছটা শিকার করে তারা এই সময় আর কি খুব উৎফুল্ল থাকে যে মাছ শিকার করতে যাবে। তো এরকম একদল লোক, 4 বন্ধু মিলে তারা মাছ শিকারে বের হলো আর কি। তো সবকিছু রেডি করে একজন লোক জোগাড় করলো যে নৌকা অ্যারেঞ্জ করেছে। তো তারা হচ্ছে একটা বিল অঞ্চলে মাছ মারতে গেল। তো হচ্ছে হুইল নিয়ে গেছে 4টা হুইল, বলতে বড়শি আর কি। আমরা যেটা দেখি ফোল্ডিং হুইল বা ছিপ বলি যেটাকে। তো তারা গেছেন আমবাগান পার হয়ে বেশ কিছুটা হেঁটে, তারপরে পানিতে তারা উঠলেন নৌকায়। তো নৌকা যখন স্টার্ট হলো, কিছুক্ষণের মধ্যেই মানে বৃষ্টি স্টার্ট হয়েছে, খুব বাজে বৃষ্টি, প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে কিছু দেখা যায় না। তারপরে তারা যেহেতু মাছ শিকার করতে এসেছেন, সময় তখন হচ্ছে সন্ধ্যা 7টা কেবল। তো স্টার্ট করলেন মাছ ধরা। মাছ ভালোই উঠছে, ছোট মাছ, 250 গ্রাম, আধা কেজি এরকম ছোট ছোট বিভিন্ন মাছ ভালো ধরতে পারছেন। তো ঘন্টাখানেক মাছ ধরার পর হঠাৎ করে তারা দেখলেন যে আর মাছ উঠছে না। তো অনেকক্ষণ চেষ্টা করার পর তারা একটু বিরক্ত হয়ে পড়লেন। এরপর হঠাৎ করে যেটা হলো, একটা বেশ বড় মাছ মনে হলো কোনো একজনের বড়শিতে আটকে পড়েছে। তো মাছটা কোনোভাবে তারা উঠাতে পারছে না, মাছের টানে নৌকা সামনে এগোতে একটা পর্যায়ে দেখলো যে মাছটা আপনার বড়শি ছিঁড়ে নিয়ে চলে গেছে, সুতোটা ছিঁড়ে চলে গেছে। তো তারা খুব হতাশ। একটু পর খেয়াল করে দেখলেন পাশেই আপনার কিছু লোকজন আরেকটা নৌকায় করে তারা মাছ ধরছে। তো জেলে টাইপের তারা ভাবলো কথাবার্তা শুনে। তো তাদের মধ্যে থেকে জিজ্ঞেস করলো, এই 4 জনকে একজন জিজ্ঞেস করলো, ভাই মাছ টাছ পেলেন কিছু? তো তারা বলছে, হ্যাঁ ভাই, আমরা তো বেশ ভালোই মাছ পাচ্ছি। তার জিনিস খেয়াল করলেন যে যারা মাছ ধরছেন পাশের নৌকায়,
তারা কুচ দিয়ে, আমরা কুচ অনেকেই চিনি, মাথার হচ্ছে বল্লমের মতো বেশ কিছু সুচালো জিনিস থাকে, এটা দিয়ে পানিতে নেমে তারা ধরছে। তো যে মাঝি ছিলেন যিনি নৌকা অ্যারেঞ্জ করছেন, আমার একটু সন্দেহ হলো যে আমরা এত দূরে আসলাম, এখানে তো বেশ গভীর পানি, কিভাবে মানুষ নেমে কোমর পানির মধ্যে আপনার কুচ দিয়ে মাছ ধরতে পারে। সব তারপর তারা মাছ ধরে যাচ্ছে। এর মধ্যে এই পাশে যারা ছিলেন 4 জন, তাদের এখনো মাছ উঠছে না। তো ওই পাশের নৌকা থেকে হঠাৎ একজন বললেন যে ভাই মাছ পাচ্ছেন না, পাবেন, আমি একটা ধরে দিচ্ছি। উনি পানিতে নেমে বেশ বড় একটা মাছ ডুব দিয়ে যেন উঠিয়ে দিলেন, এবং এটা হচ্ছে আপনার কালবাউস মাছ, বেশ বড়, 15-20 কেজির উপরে হবে। তো তারা তো বেশ খুশি, পাশের নৌকার 4 জন। উঠে দেওয়ার পর দেখলেন যে মাছটা মুখে বড়শি আটকানো সুতা সহ, এবং তাদেরই সেই বড়শি। কিছুক্ষণ আগে যে মাছটা, বড় মাছটা ছিঁড়ে চলে গেছিল। এটা হওয়ার পরে যে মাঝি ছিল উনি মোটামুটি শিওর হয়ে গেছেন যে আচ্ছা, এখানে বিষয়টা খুব একটা ভালো না। তো এই বিষয়টা যখন তার মাথায় চলছে, তখন পাশ থেকে আপনার পাশের নৌকা থেকে লোকগুলোর মধ্যে একজন বলে বসে যে হ্যাঁ, এখানে আর মাছ পাবেন না, আপনি একটু সামনে এগিয়ে যান। আচ্ছা। কিন্তু তারা কিন্তু ঠিকই মাছ পাচ্ছে, কুচ দিয়ে মাছ ধরছে, এবং তাদের মাছ ধরতে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা। অ্যাজ ইফ হাত দিয়ে ধরছে, ছেলে খেলার মতো। তো যাই হোক, তারা আস্তে করে পাশ কাটিয়ে আগিয়ে যায় কিছু দূর। বৃষ্টির অবস্থা আরো খারাপ হচ্ছে, ঝড় উঠে গেছে তখন। এই পর্যায়ে তাদের একটা মাছ ধরার পর আরেকটা মাছ, বেশ বড়, টানটা ফিল করতে পারছে, বেশ বড় মাছ। তো অনেক কষ্ট করে আধা ঘন্টার মতো যুদ্ধ করে মাছটা তারা উঠায়। উঠানোর পর দেখে এটা মাছ না, গোলাকার কিছু একটা, বেশ বড়, 4-5 কেজি ওজন হবে। এবং লাইট দেওয়ার মধ্যে একজন আপনার টর্চ লাইট যারা দেখে যে জিনিসটা একটা বলের মতো, অনেকটা চুল, মানুষের চুল পেঁচিয়ে থাকলে যেরকম হয় বলের মতো, সেরকম। তারও ক্লোজলি যখন তারা হাত দিয়ে দেখছে, হঠাৎ দেখে এর মাঝে একটা চোখ আছে। খুব ইন্টারেস্টিং বিষয়, চোখটা যেন খুলে তাদের মানে আরেকটু বুঝিয়ে বলি আমরা জিনিসটা, যে গোল একটা জিনিস দেখলাম এবং তার মাঝখানে একটা চোখ আছে। বিষয় কিন্তু চুলের বলের মতো। আচ্ছা, ওকে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়, ওটাকে পানিতে ফেলে দেয়। পানিতে ফেলে দেওয়ার সাথে সাথে ঝড়ের কারণে হোক বা যে কারণে হোক, প্রচন্ড উত্তালের কারণে, পানি উত্তাল হওয়ার কারণে তাদের নৌকাটা উল্টে যায়। উল্টে যাওয়ার পরে তারা অনেক কষ্টে, যারা ছিলেন 5 জনের মধ্যে আপনার যিনি মাঝি, যে নৌকা নিয়ে এসেছিলেন, উনাকে খুঁজে পাওয়া যায় না। এই 4 জন কোনো মতে আপনার নৌকাতে উঠে আস্তে আস্তে চেষ্টা করে যে তীরে ফেরার জন্য। এখন তারা যে অঞ্চলে আছে, যে জায়গায় আছে, আশেপাশে কোথাও কিছু দেখতে পাচ্ছে না। প্লাস আপনার বৃষ্টির হতে ইউজুয়ালি কিছু দেখা যায় না, তাও আবার রাতের সময়। অনেক কষ্ট করে তারা সামহাও তীরের কাছে আসেন। তীরের কাছে এসে দেখেন যে সেই আমবাগানের কাছে যেখানে তারা স্টার্ট করেছিলেন, সেখানে তারা চলে এসেছে। এতে খুব মজার জিনিস দেখতে পাই, ওই যে যারা আপনার মাছ ধরছিল আরেক নৌকায়, তারা এখানে ভিড়ে আসছে এবং এক জায়গায় বসে আগুন টাগুন জ্বালিয়ে মাছ টাছ থেকে যিনি কথাবার্তা বলছে। তারা 4 জন ওখানে এগিয়ে যায়। এমনি বৃষ্টি হচ্ছে, ভেজা, তারা ওখানে দেখছে আগুন জ্বলছে, একটু গরম হবে আর কি জায়গাটা। তো যাওয়ার পরে ওখানে যে জিজ্ঞেস করছে যে ভাই, আপনারা কি আমাদের একজন লোক দেখেছেন, আমি তো বিপদে পড়েছিলাম, উনি কি তীরে উঠতে পারছেন? তো ওনারা বলে যে না, উনি তো তীরে উঠতে পারেন, ওনাকে দেখিনি আমরা। এই কথা বলার মাঝেই আগুনের যে আলোতে এর মধ্যে তারা খেয়াল করতে পারে যারা বসে আছেন তারা প্রত্যেকেরই চোখ একটা। এই প্রথম তারা উপলব্ধি করেন, ওই যে বলের মধ্যে একটা চোখ দেখেছিলেন, এইরকমই প্রত্যেকটা মানুষের চোখ কিন্তু একটা, মানুষের আকৃতি, কিন্তু সাধারণ মানুষের চেয়ে একটু খাটো। তারা ভয় পেয়ে উল্টো দিকে দৌড় দেয়। আর তারা যে বড় মাছটা পেয়েছিল এবং বাকি মাছটা কিন্তু নৌকার মধ্যেই আছে, বড় মাছ তারা বেঁধে রেখেছিল, যেহেতু বেশ বড়, রশি দিয়ে বেঁধে রেখেছিল কোনোভাবে। এই একটা মাছই আছে, বাকি মাছ কিন্তু পানিতে পড়ে গেছে। এটা দেখে তারা দৌড় দেয়। দৌড় দিতে একটা পর্যায়ের সামনে যেয়ে দেখে, আমবাগান তো বেশ বড় অঞ্চল, দেখে আপনার উপর দিয়ে কিছু একটা ঝুলছে, দুটো সুতার মতো বা ফিতার মতো কিছু একটা ঝুলছে। তো তারা কাছে যায়, যে দেখে যে কেউ একজন উপর বসে আছে, দুটো পা বেসিক্যালি। তারা যখন কাছে যায়, যে দেখে দুটো পা, তখন উপর থেকে আওয়াজ আসে, তোর মাছ নিবি না? এই আওয়াজটা তারা শুনে আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর তারা দৌড়ানো শুরু করে। দৌড়াতে 4 জনে আপনার একটা সার্টেন পয়েন্টে আপনার দৌড়াচ্ছে, কিন্তু পথ আর শেষ হচ্ছে না, পুরো অন্ধকার অঞ্চল। অজ্ঞান হয়ে তারা পড়ে যায়। এরপর পরদিন সকালবেলা তাদেরকে এলাকার লোকজন বা আমবাগানের যারা ছিল কর্মচারী, তারা কোনোভাবে খুঁজে পেয়ে তাদেরকে উদ্ধার করে। তাদের মধ্যে আপনার 3 জন বেঁচে আসে। এর মধ্যে যিনি পানিতে পড়ে গিয়েছেন তাকে খুঁজে পাওয়া যায়নি, মাঝিকে। আর আরেকজন হচ্ছে, ওনার মুখে মাছের কিছু অংশ পাওয়া গেছিল এবং উনি মৃত ছিলেন। এই হচ্ছে আমার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে প্রথম ঘটনার জন্য, এবং আরো ঘটনা একে একে আসবে, সুতরাং আমাদের সাথেই থাকতে হবে আপনাকে। আর আমি দেখতে পাচ্ছি আমাকে পিউল রহমান বাগেরহাট থেকে SMS করে জানিয়েছেন ঈদ মোবারক। আনিতা উত্তরা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন ফুর্তি অ্যাপ সম্পর্কে। হ্যাঁ, ফুর্তি অ্যাপ সম্পর্কে তিনি বলেছেন পিসি অ্যাপ, এটা মাসুম এখন মাথা নাড়ছে, সম্ভব না এই মুহূর্তে, আসলে আমরা সম্ভব না সেটা, বাট আপনারা ওয়েট করুন, আপনাদের জন্য আরো অনেক সুখবর আসছে। তাহা আমাদের SMS করেছেন সিলেট থেকে,
এবং প্রথম ঘটনা তার কাছে অনেক জোস মনে হয়েছে। এইমলেইস অনেক খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন অন্যরকম লাগছে। না, আজকের ভূত এফএম একেবারে অন্যরকম, আপনারা কিছুক্ষণের মধ্যে সেটা টের পেয়ে যাবেন। শোভন আমাদের SMS করেছেন স্বামীবাগ থেকে, এবং তিনি বলছেন অনেকক্ষণ ধরে তিনি ওয়েট করছেন ভূত এফএমের জন্য, ফাইনালি এটা শুরু হয়ে গেল। আমাদেরকে জুয়েল, তুষার, রিপন আমাদের এখানে SMS করেছেন এবং তারা রেগুলারলি ভূত এফএম শোনেন। আমাদের ইমন লিখেছেন যে তার SMS পড়া হয় না কেন, বাট এই যে SMS আপনার পড়ে ফেললাম, সামনে পেলে ভাই একদম পড়তে দ্বিধা করি না কোনো সময়। সাদিয়া ইসলাম চৈতি আমাদের SMS করেছেন, হ্যারি বাড়িধারা থেকে আমাদের SMS করেছেন, নতুন ফ্রেন্ড তিনি আমার সাথে জয়েন করছেন। ওয়েলকাম টু ভূত এফএম, এবং আশা করছি এখান থেকে দেখবো আপনাকে পেয়ে যাবো। কবির জিঞ্জিরা থেকে লিখছেন ভালো লাগছে, ফুর্তি লাগছে। সুমন জ্যাকসন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, কেমন আছেন, ঈদ মোবারক। নোভা খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে তিনি জানিয়েছেন তার বার্থডে কথায়। অঙ্কন আমাদের মিরপুর থেকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও শারমিন এবং জেরিন, এছাড়াও পিয়াসা মুন্সিগঞ্জ থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। রুনা ঈদ মোবারক জানিয়েছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আয়েশা, এবং তিনি বলেন এটা রাজশাহীর কোথায় এটা? রাজশাহী টাউনে, রাজশাহী শহরেই। আপনার উত্তরটা জানিয়ে দিলাম। ইফতি ইমরুল ফার্স্ট স্টোরিটাতে খুব তিনি তার কাছে ভালো লেগেছে। মৌরি উত্তর থেকে লিখেছেন ঈদ মোবারক। অনেক আমাদের SMS করেছেন এবং তিনি ক্লাস 6 পড়েন সেটা তিনি জানিয়েছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই রয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে অ্যাঞ্জেল লামিশা আমার যে ফেসবুক ফ্যান পেজটা সেখানে লিখেছেন যে হাই রাসেল ভাইয়া, আই লাভ ভূত এফএম। এছাড়া আমাদেরকে সাইফুল রাহান নিপুণ লিখেছেন হাই রাসেল ভাইয়া কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আরো অনেকেই কিন্তু আমাদের এখানে কমেন্ট করেছেন। ভূত এফএম ইজ দ্য বেস্ট লিখেছেন আরশিল প্রান্ত। আবির আমাদের এখানে ফেসবুকে লিখেছেন গুড স্টোরি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি লালবাগের কেল্লার ঘটনাটা বলবেন। এমডি ফরহাদ খান লিখেছেন ফার্স্ট স্টোরিটা মনে হচ্ছে খুব হন্টেড হবে, অর্থহীন কাব্য আমাদের এখানে লিখেছেন। রিজেফুতি ফ্যান পেজেও দেখতে পাচ্ছি লাইট বন্ধ করে ভূত এফএম শুনছেন জানিয়েছেন শিশির আহমেদ। এছাড়াও আমাদেরকে অস্থির মুগ্ধ লিখেছে দেখি কেমন হয় আজকে, কেমন হয় এটা দেখার জন্য কিন্তু পুরোটা সময় থাকতে হবে, এবং আমি বলছি যে আপনার এই সময়টা অবশ্যই আপনার খারাপ যাবে না আমাদের সাথে, আশা করছি। আমাদেরকে রুবেল রানা লিখেছেন একটু ভয় লাগছে। আমাদেরকে খোকা বাবু লিখেছেন জেগে আছি ভূত এফএম শুনতে পাচ্ছি। অনেকেই এখন হয়তো ঢাকা ফিরছেন, অনেকে এখনো দেশের মানে ঢাকার বাইরে রয়েছেন, সেখান থেকে শুনছেন ভূত এফএম, এবং ঈদের আমেজটা এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। আমি যদি মনে করি এখনো অনেকেই বাসায় আজকেও এখানে যারা উপস্থিত আছেন মানে অনেকেই মাংস খেয়ে এসছেন, কোরবানির মাংস খেয়ে। সো আমাদেরকে এছাড়াও লিখেছেন আহমেদ সানি অসম লাগছে। আরো অনেকেই দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন। আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell দুটোকেই আপনারা যেতে পারেন, লাইক দিয়ে কমেন্ট করতে পারেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকে SMS পাঠাচ্ছেন। SMS পাঠাতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটা ঘটনা নিয়ে আমি খুব কনফিউজড ছিলাম। ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা এটা কি কোনো সিনেমার সাথে মেলে না, এরকম কোনো জিনিস আমি আসলে না পরে আমি আর জিনিসটা চিন্তা করিনি এই কারণেই যে আমার কাছে মনে হচ্ছে যে একজন ভদ্রলোক, আমাদের একজন লিসেনার, সম্মানিত একজন মানুষ, তিনি যখন এই ঘটনাটা পাঠিয়েছেন আমি বাধ্য হয়েছি বিশ্বাস করতে এবং আমি পড়ে শোনাচ্ছি। আমি এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করি। আমি জানি না কোথাও কোনো সামঞ্জস্য আপনারা পাবেন কিনা, বাট যদি সামঞ্জস্য না পান এবং ঘটনাটা যদি উপভোগ করেন তাহলে সত্যি আমার অনেক ভালো লাগবে। আমার মানুষকে বিশ্বাস করতে অনেক ভালো লাগে। আমি পড়ি ঘটনাটা। লিখছেন পদার্থ বিজ্ঞান নিয়ে আমার ভালোবাসা শুরু হয় যখন কিনা আমি সর্বপ্রথম আলবার্ট আইনস্টাইনের লেখা গবেষণাপত্র বিজ্ঞান জগৎ, বিশেষত আইনস্টাইনের অন্ধ ভক্তে পরিণত হই। ঠিক করলাম যে করেই হোক বিজ্ঞান জগতে নিজেকে উৎসর্গ করব। পরিবারের সবাইকে জানালাম যে আমি বার্লিন যেতে চাই ও পদার্থ বিজ্ঞান পড়তে চাই। বাবা জিজ্ঞেস করলেন বার্লিন কেন? আমি এতটুকুই বললাম যে ওখানে আলবার্ট আইনস্টাইন কাজ করেছেন। বাচ্চা বয়সে পৃথিবীটা শুধুই বিজ্ঞানময় লাগতো। আমি যখন বার্লিনে তখন আমার বয়স 18।
নতুন জায়গা সচরাচর অদ্ভুত লাগার কথা, আমার ক্ষেত্রে উল্টো ঘটলো। আমি সারাদিন বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতাম, একে ওকে ধরে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করতাম। জার্মান ভাষায় অতটা পারদর্শী না থাকায় প্রথম প্রথম খুব কষ্ট হতো। আস্তে আস্তে বড় হতে থাকলাম। এই পৃথিবীতে শুধু লজিক দিয়েই তার কাটতো, এবং তিনি তাই লিখেছেন। এবং তিনি বলেন, আমি পৃথিবীতে তখন আমি আমার পড়াশোনা দিনরাত যখন সময় পেতাম খালি পড়তাম। থার্ড ইয়ারে পড়াকালীন সময়ে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। অতিরিক্ত চিন্তায় এবং অপর্যাপ্ত বিশ্রামে আমি এতটাই অসুস্থ হয়ে পড়ি যে মানসিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি হতে হয়। অর্থাৎ একটা মেন্টাল অ্যাসাইলামের ঘটনা এটা আর কি। এবং মূল ঘটনা শুরু এখান থেকেই। এখানে আগেই বলে রাখি যে এখানে কোনো পাগল চিকিৎসা কেন্দ্র ছিল না। আচ্ছা, আমি ভুল বলেছি। সুপার সেন্সিটিভ মাইন্ড যাদের, তাদের চিকিৎসার জন্য এই কেন্দ্র। আমার পাশের বিছানায় একটা মেয়ে থাকতো। প্রথম যেদিন মেয়েটির সাথে কথা হয় সেদিনই আমি তার ভক্ত হয়ে যাই। সে না দেখে বলে দিতে পারতো যে ঘরে কয়জন আছে বা কয়জন প্রবেশ করতে যাচ্ছে। আমি চিন্তা করতাম মেয়েটির বুঝি হিউম্যান অরা রিড করার ক্ষমতা আছে। আমার ব্রেইন সেন্সিটিভিটি দূর করার জন্য ডাক্তার বলেছিলেন যে মাইন্ড ডাইভার্জ করার জন্য, অর্থাৎ আমি সচরাচর করি তা থেকে দূরে অন্য কিছু করার জন্য ডাক্তার বলেছিলেন যে আমি এক ধরনের নেশাগ্রস্ততায় ভুগছি, যার চিকিৎসা ডাইভার্জেন্স। আমার অন্য কিছু ভালো লাগতো না পদার্থ বিজ্ঞান ছাড়া। কিন্তু আমি প্রথম অ্যামেলিয়া অর্থাৎ ওই মেয়েটির সাথে কথা বলি। আমি অদ্ভুত ওর থেকে প্রথমবার আমি অনুভব করি যে জড় বিশ্ব ছাড়াও এক বিশ্ব আছে। অ্যামেলিয়া আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। ওর নাকি আমাকে ভীষণ ভালো লাগতো। ওর মতে আমি অনেক জটিল করে কথা বলি, কিন্তু যা বলি ওর ভালো লাগে। অ্যামেলিয়া ছিল ফ্রেঞ্চ। ওকে ওর পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলে খেপে যেত। সম্ভবত ওর পরিবার ঘৃণা করত। অ্যামেলিয়ার সাথে আমার অবস্তু জগতের সম্পর্কে বিশ্বাস ধীরে ধীরে বাড়তে লাগলো। প্রায় 21-22 দিন হলো আমি এখানে। আমার এখনো মনে আছে, দিনটি ছিল শনিবার। ঘুম থেকে উঠে মোবাইলে দেখি 4:30 বাজে। পাশের সেপারেশন বোর্ডের ওপর দিয়ে মুখ দিয়ে দেখি অ্যামেলিয়া নেই। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়ালাম। খুব ভালো লাগছিল। মনে মনে অ্যামেলিয়ার কথা ভাবছিলাম। মিষ্টি সুন্দর একটা বাতাস এসে গা শীতল করে দিল। বাম পাশে কাঁধে কে যেন হাত রাখলো, তাকিয়ে দেখলাম অ্যামেলিয়া। আমি অবাক হলাম। দরজা খুলে ঢুকে কেউ যদি বামে যেতে চায় তবে আমাকে ডিঙিয়ে যেতে হবে। তবে কিভাবে হলো? আমি আবারও অবাক হলাম। এবার ঠিক করলাম মনে মনে চিন্তা করলে বাংলায় করব, যাতে সে না বোঝে। প্রথমবার অ্যামেলিয়া বলে উঠল যে আমি এখানে ছিলাম, তুমি দেখোনি? আমি যে সব চিন্তা করছি ও বুঝলো কিভাবে? আমি আবার অবাক হলাম। এরপর ঠিক করলাম মনে মনে চিন্তা করলে বাংলায় করব, যাতে সে না বুঝে। আমার ধারণা ছিল অ্যামেলিয়া মাইন্ড রিডিং নিয়েও অনেক পড়াশোনা করেছে, কিন্তু ভাষা নিয়ে পড়েনি তা নিশ্চিত ছিলাম, কারণ ওর ইংরেজি বলতে অনেক কষ্ট হতো। যাই হোক, কথা বলতে থাকলাম স্টারস, গ্যালাক্সি এবং আরো অনেক কিছু নিয়ে। ততক্ষণে সকাল হয়ে গেছে এবং টেবিলে নাস্তা চলছে, এবং হঠাৎ ইমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠলো এবং অ্যানাউন্সমেন্ট আসলো যে 3rd ফ্লোরে একজন আছেন এবং তিনি এইমাত্র মারা গেছেন উইথ সাম আননোন রিজনস। অনেকেই দৌড়ে গেল দেখতে, আমি গেলাম না। মৃত্যু আমার কাছে অতি স্বাভাবিক ব্যাপার ছিল। আমি রুমে গিয়ে শুয়ে আছি। অ্যামেলিয়া ডাকলো, আমি গেলাম, বললাম, ডু ইউ নো হাউ জেসন ডাইড? বাক্যটি সাধারণ, কিন্তু আমার ওই মুহূর্তে ওই কথাটি শুনে অনেক বেশি ভয় লেগে যায়। আমি উঠে আমার খাটে গেলাম। সারাদিন ঘুমালাম। রাতের খাওয়া শেষে মোবাইলে প্রফেসরদের টেক্সট করছি যে আমি মোটামুটি সুস্থ এবং আমি কিছুদিনের মধ্যে, 1 উইকের মধ্যে আমি জয়েন করতে পারবো। রাত 1টা বাজে। আজ সারাদিন অ্যামেলিয়ার সাথে যোগাযোগ করিনি, তবুও আমি যোগাযোগ করিনি। ও সম্ভবত ঘুমিয়ে আছে। আমি হাঁটাহাঁটি করছি, ঘুম আসছে না। হাঁটতে হাঁটতে বারান্দায় গেলাম। যে সময়ের কথা ভাবছিলাম, দূরে তাকিয়ে দেখি একটা ফ্যাকাশে হলুদ আল চক্র বানিয়ে আমার নাম লিখেছে নীল। আমি সব রকমের ব্যাখ্যা দাঁড় করাতে চেষ্টা করলাম। বুঝে নিলাম এটা অ্যামেলিয়ার কাজ। ও সম্ভবত আমাকে পছন্দ করে, তাই ফায়ারওয়ার্কস দিয়ে আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। সত্যি বলতে আমিও ওকে পছন্দ করতাম। দারুণ ভালো লাগলো। অ্যামেলিয়া ফার্নান্ডেজ, আই লাভ ইউ টু, চিৎকার করে বললাম। খুব ভালো লাগছিল। আমার চিৎকার শুনে রুমে থাকা একজন বন্ধু হেনরি এবং সে আসলো এবং সে
জাস্ট আমাকে জিজ্ঞেস করলো যে ডিড ইউ জাস্ট সে যে অ্যামেলিয়া ফার্নান্ডেজ। আমি বললাম হ্যাঁ, কেন? এবং তিনি বললেন যে আমার সাথে আসো, আমি তোমাকে একটু দেখাতে চাই। হাসেম আমাকে চতুর্থলায় নিয়ে গেল এবং জেসনের রুমের দেয়ালে বড় করে লেখা নো ওয়ান টক ব্যাড, এবং তারপরে কিছু ভাঙা ভাঙা শব্দ, এবং তারপরে লেখা অ্যামেলিয়া ফার্নান্ডেজ। এক্স্যাক্টলি যা লেখা ছিল তাই লেখা হলো। লেখাটা পড়ে আমি অবাক হই। হাসিম আমাকে জিজ্ঞেস করে অ্যামেলিয়া, হু ইজ অ্যামেলিয়া? আমি বললাম যে তুমি এতদিনে ওকে চেনো না? ও আমাদের রুমেই থাকে, আমার পাশের বিছানায়। কেন? কোনোভাবেই বিশ্বাস করতে পারলাম না। শেষে টেনে নিয়ে গেলাম অ্যামেলিয়ার বিছানায়, কিন্তু সে তখন ওখানে ছিল না। আমি বললাম হয়তো কোনো কাজে গেছে, ফ্রেশ রুমে গেছে হয়তো, একদিন হয়ে গেল অ্যামেলিয়ার দেখা নেই। রেজিস্টারে গেলাম, খোঁজ নিলাম, অ্যামেলিয়া কি চলে গেছে? ওরা বলল হ্যাঁ গেছে, আজ থেকে 2 বছর আগে পৃথিবী ছেড়ে। আমার আমার সায়েন্টিফিক রিজনিং আর কাজ করে না, আমার বিশ্বাস হতে চায় না। অ্যামেলিয়া ওর বাবাকে দিয়ে গেছিল, এবং এখানে আমি মাল্টিপল ডুয়ালিটি রিজনিং এর নামক এক চক্রভিত্তিক সমস্যা ছিল। ওর বাবা মা ওকে আর নিতে দেখা করতে আসেনি। 2 বছর আগে সে একটা এক্সেসিভ ডিপ্রেশনে ব্রেন স্ট্রোক করে, এবং ব্রেন স্ট্রোকে এবং তিনি বলছেন যে আমি মানসিক ভারসাম্য হারাতে থাকলাম, কিছুই বিশ্বাস হলো না, নিজেকে পাগল মনে হতে লাগলো। একবার ভাবলাম এরা রোগী ধরে রাখার জন্য এ ধরনের কাজ করে, আবার মনে হলো এরা সত্যি। ঘটনাগুলো মিলিয়ে দেখতে চেষ্টা করলাম, সব যুক্তি বলছে অ্যামেলিয়া রিয়েলিটি। আবার মনে হচ্ছে না। জেসনের ব্যাপারটা নিয়ে ভাবলাম, এবং একবার আমাকে ছন্ন ছাড়া বলে গালি দিয়েছিল, আমি কষ্ট পেয়েছিলাম, এবং সব পরিষ্কার হতে থাকলো অ্যামেলিয়া কেন রিয়েল না। খুব কষ্ট হতো। আমি বিশ্ববিদ্যালয়ে ফেরত গেলাম, কয়েকদিন না যেতেই অ্যামেলিয়ার সাথে দেখা। আমি ভয় পেলাম না, আমি ওকে খুব মনে মনে খুঁজছিলাম, জানতে চাইলাম তুমি কোথায় গিয়েছিলে। ও বলল তুমি আমাকে দেখে ভয় পাওনি? আমি বললাম না। ও বলল আমি তোমার সাথে থাকতে চাই, তুমি কি চাও? এবং আমি বললাম আমিও থাকতে চাই। আজ প্রায় 5.5 বছর আমি অ্যামেলিয়া একসাথে আছি, কেউ জানে না আমাদের সম্পর্কে। মোটামুটি ঘটনাটা এরকমই, এবং অদ্ভুত একটা ঘটনাটা খুবই আজব টাইপের একটা ঘটনা। এবং এরকম একজন মানুষ আমি দেখেছিলাম, বিউটিফুল মাইন্ড নামে একটা মুভি রয়েছে, সেই মুভিতেও এরকম কিছু মানুষকে দেখতেন, একজন প্রফেসর, এবং এটা ঘটনাটা কিন্তু সত্যি। তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন, এবং তিনি দেখতেন একটা বাচ্চা মেয়ে, তার একটা ফ্রেন্ড, এবং তিনি দেখতেন হচ্ছে একজন আর্মি অফিসারকে বা এরকম 3জনকে দেখতেন, এবং তিনি মানে একটা সময় বুঝে ফেলেন যে হ্যাঁ এটা তার একটা অসুখ, এবং তিনি দেখতে পাচ্ছেন এই চরিত্রগুলো তার চারপাশে তৈরি হচ্ছে, এবং তিনি সেটা মেনে নিয়েছিলেন। তিনি সেটা মেনে নিয়েই বাকি জীবনটা পার করে দিয়েছিলেন। আমি যতদূর জানি যে প্রফেসর এখনো বেঁচে আছেন, আপনারা একটু গুগল করে দেখতে পারেন, তিনি এখনো বেঁচে আছেন, এবং খুবই অদ্ভুত একটা ঘটনা। এই ঘটনাটার কাছাকাছি যায় বলেই আমি নিজে ভাবছিলাম, এবং যিনি লিখেছেন তিনি পরিচয় গোপন করেছেন, তিনিও একজন অধ্যাপক। সুতরাং আমি এই ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি করি, কিন্তু এই ঘটনাটার যিনি পাঠিয়েছেন তাকে আমি থ্যাঙ্কস জানাতে চাই, আর কিছু না। এবং অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাদের ঘটনা পাঠাতে চান ঠিক একইভাবে পাঠাতে পারেন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত FM। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। এসেই আমরা ঘটনা যাওয়ার আগে একটু ডিসকাশনে যাব। সো স্টে টিউন। FM, the night comes alive. আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM এ, এবং আপনারা সবাই জানেন ভূত FM এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন। এবং আমি দেখতে পাচ্ছি ডক্টর শিশির আমাদের খিলক্ষেত থেকে SMS করেছেন, এবং তিনি রেগুলার লিসেনার, এবং সবাইকে জানিয়েছেন ঈদ মোবারক। অপরিচিতা চিটাগং থেকে আমাদের SMS করেছেন, ঈদ মোবারক জানিয়েছেন। বেলাল হাসান তন্ময় বলছেন যে অনেক ভালো লাগছে। ফতুল্লা থেকে তিনি জানিয়েছেন। পাপড়ি ভূতের গলি থেকে লিখছেন সুন্দর সুন্দর গেস্টদের পেয়ে সুন্দর সুন্দর ঘটনা তিনি আশা করছেন। তুষার মিটফোর্ড থেকে লিখেছেন যে ঢাকার ঘটনাটি অসাম হয়েছে। আমাদেরকে ঢাকা থেকে তিনি লিখেছেন ঘটনাটি অসাম হয়েছে, তোমার লাস্ট ঘটনার কথা বলছেন। সিদ্দিক খান জুরাইন থেকে লিখেছেন নাইস। খুলনা পাইকগাছা থেকে আমাদেরকে SMS করেছেন, নামটা লেখেননি।
এবং আমাদেরকে হিমেল ইবনে সিনা আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ডে ড্রিমার, এছাড়াও কবির জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন, সামিহা চিটাগং থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও অপরাজিতা এবং তার মন খুব খারাপ ছিল বাট এখন ভালো লাগে তার কাছে। আরাফাত আমাদের এসএমএস করেছেন, সুমন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি হিয়া রাজশাহী থেকে, এছাড়াও শাহরিয়ার আমাদের এসএমএস করেছেন, শিপলু ম্যাক্স আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি গোলাম রাব্বি মিডফোর্ড ঢাকা থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বাবু ভাইয়ের অনেক বড় ফ্যান সেটা লিখেছেন, এবং আমাদেরকে এছাড়াও সুমত এসএমএস করেছেন, ইউসুফ, এছাড়াও অভিষেক আমাদের এসএমএস করেছেন আমাদেরকে শর্টকাট সেলিম খান, এছাড়াও আয়েশা আখতার আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে তানিম উত্তরা থেকে এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আমিলিয়ার স্টোরিটা জোস। আমাদেরকে এর মাঝখানে আমি একটা এসএমএস দেখলাম এরকম যে প্রফেসর, মানে সবকিছুই আমরা একটু যাচাই বাছাই করে দেখতে চাই, রাইট? যে কোনো বিষয় নিয়েই হলে মানে একটা জিনিস কিন্তু সত্যি যে কোনো বিষয় নিয়ে যদি আমি সন্দেহ প্রকাশ করি তাহলে মানে বোঝা যাবে যে আমি মোটামুটি ব্যাপারটা সম্পর্কে জানি, বা একটু আমি মানে আমার মানে সন্দেহ প্রকাশ করা মানে কিছুটা হলেও জ্ঞান জাহির করা আর কি। এটা আমার কাছে মনে হয় কোনো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, অবশ্যই না। তো একজন লিখেছেন যে বিউটিফুল মাইন্ডের যে প্রফেসর, তার নাম কি? তার নাম হচ্ছে জন ন্যাশ, এবং হি ইজ আ নোবেল লরেট ইন ইকোনমিক্স। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, এবং আপনারা সেই ব্যাপারটা, সেই মুভিটাও দেখতে পারেন, এবং আমি জানি যে এটা অনেক আগের মুভি, সুতরাং অনেকেই দেখেছেন। আমি সেটাই আশা করবো যে অনেকেই হয়তো এই মুভিটা দেখেওছেন এর মধ্যে, সো দেখে ফেলতে পারেন। এবং মানে তবে সেটা কিন্তু আসলে কোনো ভৌতিক ব্যাপার ছিল বলে আমার বিশ্বাস হয় না। সেটা তিনি একজন, এটাকে কি বলে, কিডজোফ্রেনিয়া বলে না? হ্যাঁ, এটা সেই পেশেন্ট ছিলেন তিনি, এবং তিনি সেটা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলেন, এবং তিনি তার একসময় তিনি আর মেন্টাল কোনো ট্রিটমেন্ট নিতে চাননি। তিনি বলেছেন যে না, এটা আমি নিজে সলভ করব, এবং সেটাই তিনি করেছেন। তো যাই হোক, তিনি সিনেমায় যেরকম দেখানো হয়েছে সেই ঘটনা এবং তার যে ব্যক্তিগত জীবন, তার সাথে কিছুটা মানে অমিল থাকলেও মোটামুটি একই রকম। সুতরাং আপনার সিনেমাটা দেখলে মোটামুটি তার জীবন সম্পর্কে জেনে যেতে পারবেন। আমরা এখন যাবো একটু বাবু ভাইয়ের কাছে। আমরা একটু এখন এই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, সেগুলো হচ্ছে আমরা কিছু ব্যাপার নিয়ে অনেকেরই আগ্রহ থাকে কিন্তু আমরা জানি না। আচ্ছা, হ্যাঁ, আমরা যেমন হচ্ছে আয়নার ভূত, ঘোস্ট ইন মেরর এরকম, বা হ্যাঁ ব্লাডি মেরিও বলতে পারি। হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ে আয়না নিয়ে আমাদের অনেক ধরনের ফোবিয়া আছে। হ্যাঁ, আমরা মনে করি যে আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে, আমাকে বিশ্বাস করতে বাধ্য হতে হচ্ছে যে আয়নায় যে মানুষটাকে আমি দেখছি সেটা আমি। সেটাই, মানে আপনি প্রতিবিম্বতে আপনি যা দেখছেন। এখানে হাবিব ভাই আছেন, এবং সেখানে আয়নারই তো খেলা, মানে ব্যাপারটা হচ্ছে যে হাবিব ভাই ক্যামেরার ভেতরে তো সেই মিররের খেলা, রাইট? সো আমরা আয়নায় যে মানুষটাকে, আমাদের যে প্রতিবিম্ব দেখছি, সেই প্রতিবিম্বটাকে বা আমাদের প্রতিবিম্বকে আমরা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। সেটাই, এবং এটা আমরা জানি না যে এই প্রতিবিম্বটা সবসময় একই রকম হবে নাকি প্রতিবিম্ব বদলা যেতে পারে, আমরা জানি না। আমরা ব্লাডি মেরি নিয়ে একটু কথা, ব্লাডি মেরি নিয়ে যেটা বলা, এটা কাইন্ড অফ স্যাটানিক বিলিফ। হ্যাঁ, অনেক রকম বিলিফ তো ছড়ায় দেওয়া হয়, স্যাটানিক বিলিফ এবং ওয়ার্শিপিং এর মধ্যে কিছু আছে। না, এখানে কিন্তু কয়েকটা ব্যাপার আছে। প্রথম যেটা হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে যে কয়েক ধরনের ঝামেলা আছে। সেটা হচ্ছে যে সাধারণত এটা নাকি মেয়েরা করে, এবং বাসাটা অবশ্যই অন্ধকার হতে হবে, তারপরে তাকে উঠে যেতে হবে একটা ক্যান্ডেল নিয়ে, তারপরে মানে সেখানে যে উচ্চারণ করতে হবে এভাবে, মানে তারপরে সেখানে সে হচ্ছে তার ভবিষ্যৎ হাজবেন্ড করতে হবে। অনেক সময় দেখা যায় মৃত মানুষকে, এরকম কনফিউশন। ওই যে যেটা বলেছে যে আপনার যে হাজবেন্ড কে দেখতে পাবে, ফিউচার হাজবেন্ড, এটা হচ্ছে কাইন্ড অফ লাইক আপনাকে একটু অ্যামিউজ করার জন্য। আসলে বেসিক্যালি যেটা করে, ওরা চেষ্টা করে যে আপনার মৃত মানুষকে দেখার জন্য এই জিনিসটা করে। অনেকটা হচ্ছে আপনার প্ল্যানকেট করার মতো, রাইট, লাইক দ্যাট। ওই নাম ধরে অন্ধকারে 3 বার ডাকলে, বাট ইটস নট রাইট। এটা আমি সবাইকে বলবো, কেউ এগুলো চেষ্টা করেন না। দিস ইজ ব্যাড, বাজে জিনিস, কিছুই ঘটবে না, কারণ মেল প্র্যাকটিস। আর ঘটলেও মানে নিতে পারাটা খুব কঠিন। ইনশাআল্লাহ। তবে আয়না সম্পর্কে আমাদের ধর্মে বলা আছে কিন্তু এরকম যে মানে ওপেন আয়না খুব একটা রাখা উচিত না বাসায়। হ্যাঁ, অনেকেই দেখেছি যে এই কারণে আয়না ঢেকে রাখেন, আয়না ঢেকে রাখেন। এবং এটা কিন্তু আপনার এই যে ড্রাকুলা যে ছিল আর কি, ব্লাড ট্যাপেস যে ছিল আর কি, ওর কিন্তু আয়না ভীতি ছিল। এন্ড দ্য রিজন ওয়াজ, যে কারণে তার আয়না ভীতিটা ছিল, সে আয়নায় তার ওয়াইফকে দেখতে পেত।
রাইট। হ্যাঁ, মানে অরিজিনাল ব্ল্যাক ট্যাপেজ যে ছিল। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। পরবর্তীতে এটাকেই আরো আপনার ফ্যাব্রিকেটেড করে আপনার আব্রাহাম বার্ন স্টোকার এটাকে বানিয়ে দিয়েছে যে ভ্যাম্পিয়ারের কোনো প্রতিচ্ছবি আয়নায় আসে না। হ্যাঁ এরকম কিছু। সেটা পরের ইয়ে। পরেরই। বাট ব্যাপারটা হচ্ছে আয়না নিয়ে আমাদের তার মানে এই ধরনের মানে অনেক ধরনের কথা প্রচলিত হ্যাঁ, আছে প্রচলিত আছে। এবং আয়না একটা অদ্ভুত জিনিস। অনেক সময় এরকমও দেখা যায় যে অনেক সময় মানে জিনকে আয়নায় বন্দি করা যায়। জিনকে আয়না বন্দি করা যায়। এইসব কারণেই কিন্তু আয়নাকে বলা হয়েছে যে আয়না আপনার ঢেকে রাখতে। হ্যাঁ, এবং অনেক সময় এরকমও আছে যে আয়নাতে অনেক কিছু দেখাও যায়। দেখাও যায়, right? আয়নাতে অনেক কিছু দেখা মানুষ যায়। মানে যেটা তার মানে দেখার কথা না সেরকম কিছু সেরকম কোনো হঠাৎ কিছু দেখে ফেলতে পারে। প্রতিবিম্ব দেখে ফেলতে পারে সে। এক্স্যাক্টলি। এবং আয়না নিয়ে আমাদের অনেক কথা আছে এবং আয়না নিয়ে আপনাদেরও কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন। আমরা এই আলোচনা চালিয়ে যেতে চাই এবং এই আলোচনা নিয়ে আরো কথা বলতে চাই। এবং আচ্ছা, এইটা তো সাধারণত আমরা একটু ওয়েস্ট থেকে এসেছে, তাই না? হ্যাঁ, না, এটা আমাদের এখানেও কিন্তু প্রচলিত আছে। আপনার অ্যারেবিয়ান আপনার মিথের মধ্যেও আছে, আবার ওয়েস্টেও আছে। ওয়েস্টেও আছে, হ্যাঁ। এবং আমরা দেখেছি যে মানে এই জিনিসগুলো এটাকে বলা হয় যে একটা খুব পপুলার একটা কালচার। এবং আপনারা যারা দেখবেন এবং আয়নার ভেতরে যে মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি সেই মানুষটা যদি মৃত হয় আসলে কেমন লাগবে। সবসময় তো এরকমও না যে সেই মানুষটা পরিচিতই হতে হবে। না, obviously না। অপরিচিত কোনো মানুষ Obviously হতে না। পারে। যেটা আসলে হয় সেটা মানে অ্যাজ ফার এজ আই বিলিভ অ্যাকর্ডিং টু মানে আমাদের বিশ্বাস অনুযায়ী যে যখন মানুষ এই ধরনের মানে বাজে রিচুয়াল করে তখন যেটা হয় দুষ্ট কোনো জিন যখন আশেপাশে থাকে সে তাকে এসে একটা দেখা দিয়ে যায়। রাইট। হ্যাঁ। এবং আমার কাছে যেটা মনে হয় যে এটা নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে। এটা যদি আমরা আলোচনা যদি আপনারা চালাতে চান বা আপনারা যদি বলেন যে এটা নিয়ে আপনারা ইন্টারেস্টেড তাহলে আমরা অবশ্যই এটা নিয়ে আরো অনেক কিছু মানে এটা একটা ডেমো ছিল আর কি। এরপরে আমরা অবশ্যই সেটা নিয়ে আরো অনেক কথা বলবো এবং অনেক ধরনের আচ্ছা এই যে আমরা বলি আপনার কি মনে হয় আসলে স্বার্থ সিদ্ধির জন্যই তো মানুষ এই সমস্ত ভুল পথে এগোয় বা অবশ্যই, হ্যাঁ, মানুষ এই যে satanic, যে কিছু কিছু মানে আপনার অনেকেই মনে করে যে পার্থিব জীবনে যা পাই সেটাই লাভ। হ্যাঁ, সবার থেকে একটু এগিয়ে থাকি কিছু করে। হ্যাঁ, বা আবার অনেকে দেখা যাচ্ছে ইয়াং এজে বাহাদুরি মনে করে জিনিসটাকে করছি, আবার অনেকে দেখা যাচ্ছে আপনার অকাল জিনিসে ইন্টারেস্ট অনেক বেশি। ওকাল জিনিসে অনেকের ইন্টারেস্ট এবং অনেকে আবার এটা মনে করে যেটা হচ্ছে স্মার্টনেস এরকম একটা But ব্যাপার আছে। বুঝতে হবে যে ইন্টারেস্টটা আপনাকে যাতে মানে বাজে দিকে না নিয়ে যায়। হ্যাঁ, সেটা অবভিয়াসলি ইট উইল ড্রাইভ ইউ ডাউন টু মানে আপনাকে নিয়ে যাবে সেই গডঢালিকা প্রবাহে নিয়ে যাবে, একদম একদম নিচে একদম। চলে যাবেন আপনি। আচ্ছা, একটা হ্যাঁ, আমার কাছে হঠাৎ করে আপনি যখন বলতেছেন তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে ড্র্যাগ মি টু হেল নামে একটা এরকমই ব্যাপারটা সেরকমই আসলে নিয়ে যাবে সেখানে আপনি। সেটাই তো। যাই হোক, আমার কাছে মনে হয় যে আমাদের আমি তার মানে আমরা একটা জিনিসে একটা মানে আমরা একটা কনক্লুশনে আসি, সেটা হচ্ছে যে এইটা ওয়েস্ট থেকে এসেছে বাট হ্যাঁ। আয়না নিয়ে অনেক কিছু আমাদের মানে কি বলবো যে মিডল ইস্টের হোক বা হ্যাঁ, ওয়েস্টের হোক হ্যাঁ, যেটাই হোক না কেন, এবং ভারত উপমহাদেশও আছে। হ্যাঁ আমাদের এশিয়াতেও এই আয়না নিয়ে বিরাট একটা ব্যাপার হচ্ছে। বিরাট ব্যাপার। তো সব জায়গাতে যদি আয়না নিয়ে এরকম কথা চলতে থাকে তার মানে এর মধ্যে কোনো একটা ব্যাপার অবশ্যই আছে, অবশ্যই আছে। হ্যাঁ। এবং এই ধরনের কত প্রচলিত আছে যে আপনার আমি একজনের কাছে শুনেছিলাম সেই অনেক আগের কথা আপনার সেই সময় নাকি মানে রাতের বেলা অনেকে আয়নার সামনে দাঁড়িয়ে রূপচর্চা করতো, তাকে দেখতো। তো হঠাৎ নাকি দেখতে পেতো যে যিনি রূপচর্চা করছেন তিনি হাসছেন না, বাট অপর পাশে একজন হাসছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখন এটাকে অনেকে বলে যে এটা তার দেখার একটা হ্যালুসিনেশন হয়েছে। আয়নায় আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে কোনো সময় ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করি না সাধারণত। না। আমরা নিজেদের চেহারা নিয়ে বা নিজেদের দিকে তাকিয়ে পুরোটা মানে কনসেন্ট্রেট করে নিজের চেহারার উপরে, রাইট। যার জন্য পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদের চোখে পড়ে না। কিন্তু না। আমি কোনো সময় আসলে মানে আমি বেসিক্যালি আয়না খুবই কম দেখি, সেটাই খুব স্বাভাবিক। উচিত, সেটাই কম হ্যাঁ, দেখাই উচিত। এবং ব্যাকগ্রাউন্ড তো কোনো সময় নজরে পড়েছে বলে মনে পড়ে না। না, তো না, না। এই ব্যাপারটাই যে আপনি জানেন যে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা দেয়ালই রয়েছে, কিন্তু সেটা যদি চেঞ্জ হয়ে যায় হঠাৎ করে এবং সেটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আলটিমেটলি খুব খারাপ কিছু ঘটার কথা। এবং আপনি আপনার তো এক্সপেক্ট করেননি আপনি আসলে এরকম কোনো কিছু। না, না। হ্যাঁ, তো দেখি আমি আয়না নিয়ে কেউ কিছু বলছেন কিনা একটু দেখে আসছি আমরা যে আচ্ছা আমাদের এখনো দেখতে পাচ্ছি যে আচ্ছা তিনি বলছেন যে হ্যাঁ ইয়েস অনেকেই দেখতে পাচ্ছি যে ইন্টারেস্টেড আলোচনা নিয়ে এবং আমাদেরকে আলোচনা চালিয়ে যেতে অনেকেই উৎসাহী করছেন এবং আমাদেরকে আপনারা যদি চান আসলে আমরা এই সমস্ত ডিসকাশনে যাব এবং অনেক ধরনের রিচুয়াল আছে এই সমস্ত জিনিস। অবশ্যই অনেক রকমের রিচুয়াল আছে, এটা তো অনেকেই বলেছে। এমন আমাদের অনেক সুনামধন্য লেখক এই ধরনের ইঙ্গিত দিয়ে গেছেন এবং আমরা যখন অফ এয়ারে এটা নিয়ে কথা বলছিলাম আপনি বারবার করে বলছেন যে এই সমস্ত জিনিস করা উচিত না এবং এটা প্রোহিবিটেড রিলিজিয়াসলি আমাদের মানে যে কোনো রিলিজিয়াসলি প্রোহিবিটেড, সেটাই। ইসলাম সহ যে কোনো রিলিজিয়াসলি এটা প্রোহিবিটেড।
কলিং এ নেগেটিভ ফোর্স। এক্স্যাক্টলি, এবং এটা সবসময় আপনি দেখবেন যে যে সমস্ত হরর ফিল্ম গুলো রয়েছে বা যে সমস্ত ঘটনাগুলো এরকম ঘটে, মানুষ যখন ঘটে তখন সবসময় আমি যে একটা জিনিস খেয়াল করেছি, দুটো রাস্তা থাকে। একটা রাস্তা খুব সাধারণ স্বাভাবিক, এবং সেই রাস্তায় গেলে আপনার খুব লাভবান হওয়ার কোনো চান্স নাই, এবং আপনার ওই রাস্তাটা আপনার জন্য সঠিক মনে হলেও পাশাপাশি আরেকটা থাকে যেটাতে আসলে আপনার লাভবান হওয়ার কিছু মানে লোভ ব্যাপারটা। হ্যাঁ, লোভ বেশি আসলে রকমের। এই লোভে পড়ে যারা যায় তারা কিন্তু আপনার ফাইনালি আলটিমেটলি কোনো গেইন করে না। একদম এরকম একটা ইঙ্গিত যেমন জনি ডেপের একটা সিনেমা ছিল আপনার নাইন্থ গেট, ওখানে কিন্তু দেওয়া ছিল যে শেষ পর্যন্ত স্যাটেনিক কাজ করে মানে আলটিমেটলি কিছুই পাওয়া যায় না। এক্স্যাক্টলি, আসলে কিছু পাওয়া যায় না, কিন্তু ওই যে একটা সবসময় একটা হাতছানি থাকে যে সেটাই এরকম কিছু একটা ঘটতে পারে, তোমার লাইফে এরকম কিছু একটা ঘটতে পারে, সেই জন্য হয়তো মানুষজন ইন্টারেস্টেড হয় বা কোনো মানে নিষিদ্ধ জিনিসের প্রতি কিন্তু মানুষের আগ্রহ সবসময় বেশি। রাইট রাইট। আমার সেটাই মনে হয়, এবং আমরা এরপরে আমরা আরো একটা ঘটনায় আসবো, এবং ঘটনাটা যেতে হচ্ছে একদম মানে নিরবিচ্ছিন্ন ভাবে আমরা চালাতে পারি, সেই জন্য আমরা আরেকটা ছোট ব্রেকও নিয়ে আসবো, এবং ব্রেকের পরে আবার আসবো। ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করতে থাকুন। যারা SMS করতে চান মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান তারা চলে যান bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell। আমি হচ্ছে আরিফুল ইসলাম আমার যে ফ্যান পেজটা রয়েছে সেখানে লিখেছেন যে ফুর্তি অ্যাপস এর মাধ্যমে সরাসরি সিঙ্গাপুর থেকে ভূত এফএম শুনছি। থ্যাঙ্কস রাসেল ভাই, এবং সেকেন্ড স্টোরিটা ভালো লাগলো, আমার কাছে ভালোই লাগলো। আমার কাছে যেটা মনে হয় যে শুধুমাত্র আপনি যে শুনতে পাচ্ছেন তাই না, আপনি সঙ্গে সঙ্গে আপনি ফেসবুকে কমেন্ট করতে পারছেন, এবং সেটা আমরা পড়েও ফেলতে পারছি, কি মজা। এবং ফুর্তি অ্যাপ দিয়ে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনি সেখান থেকে শুনতে পারবেন ভূত এফএম। আমাদেরকে মাহমুদ শাওন লিখেছেন, রাসেল ভাই আমার কমেন্ট পড়া হয় না কেন? আপনার কমেন্ট কিন্তু পড়ে ফেললাম। আমাদেরকে অভিমানী মেঘ বালক লিখেছেন, ভাই ঘটনাটা নাইস, এছাড়াও সেকেন্ড স্টোরিটা অসম ছিল রাসেল ভাই। আবির হাসান লিখেছেন আমাদেরকে ভূত এফএম রক্স, লিখেছেন সোহেল খান। এছাড়াও পারভেজ খান লিখেছেন ভেরি নাইস, খুব ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি ফুর্তি যে ফ্যান পেজ সেখানেও লিখেছেন যে ভূত এফএম এ আচ্ছা কেউ একজন কালকে একটা জায়গায় জয়েন করবেন, এবং তিনি বলছেন যে ভূত এফএম শুনেছে। তিনি বলছেন যে কালকে মেরিন একাডেমিতে জয়েন করব, এবং ভূত এফএম শুনে মজা পাচ্ছি না। মানে ঘটনা কি আপনার ভালো লাগছে এরকম কিছু, সেটা যদি আমাদের জানান একটু। ফেসবুক ফ্যান পেজে আপনি লিখছেন, আমি সেটাও বলে দিলাম। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকে এখানে কমেন্ট করছেন, এবং অনেকেই এখানে লিখেছেন যে ভয় লেগেছে। প্রথম ঘটনাটা আমাদের এলাকার এমডি সাব্বির হোসেন এটা লিখেছে, তারপরে রাজশাহী থেকে তিনি লিখছেন এটা। যাই হোক, আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে একটা ছোট্ট বিরতির পরে, সুতরাং কোথাও যাবেন, আমাদের সাথে থাকবেন। শুধুমাত্র বাবু একটা জিনিস একটু আলোচনা করে ফেলি, সেটা হচ্ছে যে এই যে দেখেন এখনো পর্যন্ত অনেক SMS আমরা পাচ্ছি, অনেকেই দেখছি লিখতে পাচ্ছেন যে তাদের খুব ভূত দেখার শখ বা এরকম কোনো কিছু দেখার শখ। আসলে দেখার শখটা মানে আমার মনে হয় কি যে যাদের শখ তারা আসলে ঠিক ওই পুরো কনসিকুয়েন্সটা মানে ভাবছেন না যে পরবর্তীতে কি হতে পারে, বা সামনাসামনি হাজির হলে তখন কেমন লাগবে। অ্যাকচুয়ালি এটা সিম্পলি বলে দেই যে ভূত বা যাই বলেন, ভূত তো না আসলে এটা জিন, মানে যে যেভাবে বলে সেটাকে, এদের একটা সামর্থ্য আছে, এটা আল্লাহ তাআলা দিয়েছে যে আপনার ব্লাড স্ট্রিমে ঢোকে আপনার আলটিমেট ফিয়ারটা দেখে নেওয়া। আপনি মনে করছেন আপনি অনেক সাহসী লোক, কোনো না কোনো কিছুতে আপনি ভয় পান, যেহেতু আপনি মানুষ মাত্রই ভয় আছে কোনো না কোনো বিষয়, এবং সে আপনার সামনে ঠিক সেই রূপটা নিয়ে আসবে। এক্স্যাক্টলি সেটাই। সো বুঝতেই পারছেন, আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, that's right. The night comes alive with the gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম। আমরা চলে যাব এবার সরাসরি ঘটনায়, এবং আমরা যাচ্ছি দিনারের কাছে, এবং দিনার লালবাগের কেল্লা নিয়ে একটা ঘটনা বলবে। এবং দিনারের এটা হচ্ছে এলাকারই ঘটনা, সে এলাকাতেই বড় হয়েছে, এবং লালবাগের কেল্লাতে সে অনেক ছোটবেলা থেকে
এবং মানে বড় হওয়া পর্যন্ত সে মানে মানে জানে খুব কাছ থেকে দেখা এবং আশেপাশের বাবুদের সাথে পরিচয়, সে সাথে তাদের কাছ থেকে শুনে নেওয়া, সবকিছু মিলিয়েই সেটা এবং একটা জিনিস জানিয়ে দিই যে অনেকে কিন্তু আমাদের বলছে যে মিররের যে আমরা যে আলোচনাটা করলাম সেটা অনেক ভালো ছিল। তো আমরা এটা নিয়ে কন্টিনিউ করবো। আশা করছি আমরা রেগুলারই আপনাদেরকে এরকম কিছু জিনিস দেওয়ার চেষ্টা করবো। আপনাদের যে সমস্ত জিনিস নিয়ে আগ্রহ সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমরা যাচ্ছি দিনারের কাছে। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। রাসেল ভাই, আমি বেসিক্যালি তো পুরান ঢাকায় থাকি, আপনি খুব ভালো করে জানেন। তো আমাদের দাদুর বাসাটা হচ্ছে লালবাগ কেল্লার সাথেই। তো আমরা ছোট থেকেই লালবাগ কেল্লাকে নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা অনেকের মুখে শুনেছি। ইভেন আমার দাদা দাদুর মুখে আমি লালবাগ কেল্লার যে সুড়ঙ্গটা রয়েছে সেটা নিয়ে অনেক ঘটনা শুনি। তো আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটাও আমাদের লালবাগ কেল্লার সুড়ঙ্গকে নিয়ে। তো এটা বাকি শোনা ঘটনাগুলোর থেকে একটু ডিফারেন্ট। তো ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে ইমরান হোসেন। ওনার বাসা হচ্ছে লালবাগের শহীদনগরে ওনার বাসা। তো ঘটনাটি প্রায় আজ থেকে 25 কি 30 বছর আগের একটি ঘটনা। তো উনারা এখন লালবাগ কেল্লার সুড়ঙ্গের যে স্ট্রাকচারটা যেমনটা রয়েছে, যে উপরের থেকে সুড়ঙ্গের ভিতরে ঢোকার যে গেটটা রয়েছে এটা একটা মানে গেট ধারে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আর আমরা যখন আরো আগে যখন দেখেছিলাম তখন উপরে এই গেটটা ছিল না। আর যেহেতু ঘটনা 25 থেকে 30 বছর আগে, তখন মানে এরকম ভিতরে কোনো গেট টেট কিছুই ছিল না। তো ওই সিঁড়ি দিয়ে সুড়ঙ্গে নামার পর সেখানে রাসেল ভাই 7-8টা সাবওয়ের মতো রয়েছে বিভিন্ন দিকে যাওয়ার মতো। তো এগুলো আমরা ছোটবেলাও দেখেছি। তো উনি যেটা বলেন, তো ওনাদেরও এরকম একটা কিউরিসিটি ছিল যে সুড়ঙ্গ নিয়ে অনেক ঘটনা শুনেছি যে এটার ভিতরে কেউ গেলে আর ব্যাক করে না, বা অনেক সময় অনেক মানে পশু প্রাণী ইভেন কুকুর, যেটা অনেকের মুখে প্রচলিত রয়েছে এরকম ঘটনা যে ছাড়া হয়েছে কিন্তু সেটা কখনো ব্যাক করেনি। তো ওনারা এরকম একটা কিউরিসিটি নিয়ে ওই ইমরান হোসেন ভাই যিনি উনি আর ওনার কিছু কাজিনরা লালবাগ কেল্লা যায় ঘুরতে। তো ওনারা ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে ওনাদের সেই কিউরিসিটি নিয়ে ওনারা সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে নিচে নামার পর ওনারা যেটা দেখেন যে 7-8টা সাবওয়ের মতো বিভিন্ন দিকে চলে গেছে। তো ওনারা সবাই প্ল্যান করলেন যে এক একজন মানে এক এক দিকে যাবে এবং প্রত্যেকের হাতেই কিন্তু দেশলাই ছিল। তো প্রথমে ওনারা বিভিন্ন জন বিভিন্ন দিকে যায় এবং তারা সেখানে যায় এবং বের হয়ে আসে। তো ইমরান হোসেন ভাই যিনি ঘটনাটি শেয়ার করেন, তো উনি একটা সাবওয়ের ভিতরে ঢুকেন। তো ওনার হাতে দেশলাই ছিল। তো উনি ভিতরের দিকে হাঁটতেছিলেন, খুবই অন্ধকার জায়গাটা। তো উনি পিছনে যে সুড়ঙ্গের যে মেইন জায়গাটা ওইখানে ওনাদের কাজিনদের কথাবার্তা বলার শব্দ শুনতে পাচ্ছিলেন। তো একটা সময় উনি হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে যান। তো ভিতরে চলে যাওয়ার ফলে উনি যেটা হয় যে উনি বাইরে যে ওনার কাজিনরা যে কথা বলতেছিল তো ওই শব্দগুলো উনি কিন্তু পাচ্ছিলেন না। তো ওনার হাতে যে দেশলাই ছিল উনি একটা কাঠি জোরে নিভে যাওয়ার পর উনি পুনরায় আবার আরেকটা কাঠি জ্বালাচ্ছিলেন এবং উনি সামনের দিকে হাঁটতেছিলেন। তো এরকম করে রাসেল ভাই উনি প্রায় 7-8 মিনিট ভিতরে হাঁটেন, মানে একেবারে উনি স্ট্রেট ফরওয়ার্ড হাঁটতেই থাকেন ভিতরে। তো উনি হাঁটার পর যেটা লক্ষ্য করতে লাগলেন যে ওনার কাছে মনে হচ্ছিল যে এখানে উনি একা না, ওনার সাথে আরো একজন আছে। কিন্তু উনি যখন মানে দেশলাই জ্বালাচ্ছেন এবং পিছনে ঘুরে দেখছেন যে ওনার সামনে পিছনে কেউ নেই এবং উনি অনেকটা ভিতরে চলে আসছেন এবং সেই জায়গাটা খুবই ডার্কনেস। তো উনি যখন ফিল করতে লাগলেন যে ওনার সামনে কেউ একজন আছে, তো ওই মুহূর্তে এট দ্যাট টাইম উনি যেটা লক্ষ্য করলেন রাসেল ভাই, মানে যেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না, জাস্ট উনি ওনার কিউরিসিটি নিয়ে সেখানে যান। তো উনি যেটা দেখেন যে ওনার থেকে 2 কি 3 হাত দূরত্বে মানে বেশি বড় না, মানে মাঝারি সাইজের একটা কুকুর তার দিকে তাকিয়ে আছে, খুব হিংস্র একটি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার পর আসলে উনি খুব ভয় স্ট্রাক হয়ে যায় সেখানে। মানে উনি যেটা বলেন যে সেখানে ভিতরে কুকুর আসার প্রশ্নই আসে না। ওনারা যখন ভিতরে নামছে যদি কুকুর ওনার পিছন দিক দিকেও আসে ওনার টের পাওয়ার কথা। তো উনি দেশলার কাঠি যখন নিবে উনি সঙ্গে সঙ্গে আরো কয়েকটা কাঠি জ্বালায়। তো উনি দেখে যে সেটা তার থেকে ঠিকই 2-3 হাত দূরত্বে রয়েছে, বাট মনে হচ্ছে যে এই বুঝি তাকে কামড় দিতে আসবে। তো উনি মানে কি করবেন কিছু বুঝে উঠতে পারতেছিলেন না, যে উনি পিছনে ঘুরে দৌড় দিবেন বা এরকম। তো উনি যেটা বলেন যে উনি চিৎকার দেওয়ার অনেক চেষ্টা করতেছিলেন, বাট উনার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। এবং উনি আরো দেশলার আলোতে যেটা খেয়াল করেন সেটা এরকম যে কুকুরের গলায় যে শিকলটা ছিল সেটা দেখে মনে হচ্ছে যে সেটাকে ভিতর থেকে কুকুরটাকে ছাড়া হয়েছে তার দিকে আসার জন্য, এবং সেই শিকলটার একটা অংশ মানে ভিতর দিকে অন্ধকারের দিকে মানে ভিতর দিকে চলে গেছে। তো উনি কি করবে, উনি কি সেখানে দাঁড়িয়ে থাকবে নাকি সেখান থেকে চলে আসবে, উনি কিছুই বুঝে উঠতে পারতেছিলেন না। এবং ওনার কাছে একটা সময় মনে হতে লাগলো যে মানে আজই বুঝি উনি শেষ, এবং উনি মনে এখান থেকে আর মানে জীবিত বাইরে ফেরত আসতে পারবে না। তো রাসেল ভাই ওই টাইমে উনি আরেকটা জিনিস লক্ষ্য করলেন সেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল, যে কুকুরটা ওনার থেকে যে 2-3 হাত দূরত্বে ছিল ঠিক ওই জায়গাটা উনি লক্ষ্য করলেন যে ভিতর থেকে একটা বড় শিকলের মতো কোনো কিছু একটা তার দিকে আগে বাড়তেছে। তো এটা দেখার পর রাসেল ভাই উনি আর উনার মানে সেখানে আর মানে দাঁড়িয়ে থাকার কোনো সাহস হলো না। উনি সেখান থেকে দৌড় দিয়ে উনি যে দিক দিয়ে ঢুকেছে ঠিক
ওই দিক দিয়ে আবার পিছনের দিকে দৌড় দেয়। আচ্ছা। তো উনি চিৎকার করতে থাকে কিন্তু ওনার গলাতে কিন্তু কোনো সাউন্ড বেরোচ্ছিল না। হুম। তো ওই সুড়ঙ্গে নামার পর যে মেইন জায়গাটা যেখানটা মোটামুটি আলো পরে উপরের, তো উনি সেখানটা এসে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো তারপর যখন ওনার সেন্স ফিরে তখন উনি নিজেকে আপনার সুড়ঙ্গের উপরে আবিষ্কার করে এবং তিনি সবার সাথে এই ঘটনাটি শেয়ার করে। আর এটা এরকম রাসেল ভাই, এরকম ঘটনা কিন্তু আমরা আমাদের পুরান ঢাকায় আরো অনেকের মুখে শুনেছি যে লালবাগ কেল্লার সুড়ঙ্গকে নিয়ে যে এরকম কিছু জিনিস দেখা যায় ভিতরে। এবং একটা সময় যেটা করে যে গভর্নমেন্ট থেকে কিন্তু ওই সুড়ঙ্গের ভিতরে ঢোকার যে গেটটা ছিল প্রথমে, মানে প্রথম দিকে সাবওয়ের যে গেটগুলো ছিল, পথগুলো ছিল, সেখানে গেট বসানো হয় এবং পরবর্তীতে সুড়ঙ্গের উপরের দিক দিয়েও একটি গেট বসিয়ে দেওয়া হয়। ওকে, এই ছিল আসলে আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা চলে যাব ফারনানের কাছে। এবং এর মাঝখানে আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের এসএমএস করেছেন, এখানে এসএমএস করেছেন, ঠিক একইভাবে ফেসবুকে কমেন্ট করেছেন। আমি আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে আমার নিজের যে ফ্যান পেজটা, সেটা প্রথমবারের মতো আমরা অফিসিয়াল একটা ফ্যান পেজ করেছি এবং সেটা অবশ্যই আপনারা দেখতে পারেন খোঁজ নিয়ে। এবং সেই পেজটার নাম আরজে রাসেল ভূত এফএম এবং এটার অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhutfm.raffle। আর আপনি এখানে লাইক দিয়ে আপনি কমেন্ট করতে পারেন, কোন ঘটনাটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা জানাতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে বিপ্লব আমাদের এসএমএস করেছেন এবং একসাথে তারা, আমি আর তমাল একসাথে একটা ভরা পূর্ণিমায় ভূত এফএম শুনছি। ইথিকা আমাদের বলছেন যে আজকের এপিসোডটা টু গুড, ঈদ মোবারক টু এভরিওয়ান। আমাদেরকে এছাড়াও জানিয়েছেন সুস্মিতা বড়ুয়া, বিএ স্কুল চট্টগ্রাম থেকে, সবাই বলে প্যারানর্মাল বিষয়ে বেশি আগ্রহ থাকা নাকি ভালো নয়, তা কি সঠিক? প্যারানর্মাল বিষয়ে আগ্রহ থাকার এক্সপেরিমেন্ট করতে যাওয়া দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আপনি পড়তেই পারেন, জানতেই পারেন, ব্যাপারটা নিয়ে ইয়ে করতে পারেন, বাট আপনি কোনো এক্সপেরিমেন্ট করলেন জানার পরে সেটা নিয়ে সেটাতে মানে কি বলবো যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আসলে তার পেছনে উদ্দেশ্যটা কি এটা একটু জানা দরকার। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আসলে যদি কোনো উদ্দেশ্য না থাকে, যে জাস্ট এই এক্সপেরিয়েন্সটা নেয়ার জন্য যে থাকে আপনার, মানে উদ্দেশ্য যদি থাকে শুধুমাত্র এক্সপেরিয়েন্সটাকে নেয়া, তাহলে আমি বলবো যে আসলে আপনি সেই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতে পারবেন কিনা, বা আপনার আসলে আপনি সেটা নিতে পারবেন কিনা। তিথি দুটি অর্থী এবং তারা এসএমএস করেছেন, তারা 4 sisters and they are listening to ভূত এফএম এবং তিনি আজকের এপিসোডটি অনেক পছন্দ করছেন। আবরার আমাদের হাজারীবাগ থেকে এসএমএস করেছেন, রায়হান আমাদের এসএমএস করেছেন, ফরহাদ আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ওয়াইফ ঘুমাচ্ছে বাট আমি স্টিল ভূত এফএম। ওকে, সামিহা আমাদের এসএমএস করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়া আরো অনেকে এসএমএস করেছেন। আমি আস্তে আস্তে সবগুলো ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব, মানে ফেসবুক পোস্ট গুলো আস্তে আস্তে পড়ার চেষ্টা করব। মাঝখানে একটু ঘটনা শুনে আসি আমরা ফারনানের কাছ থেকে। ফারনান, কি ঘটনা আজকের শুনি একটু? অ্যাম্বুলেন্সের একটা ঘটনা বোধ হয়, না? না না ভাই, ওটা আমার ছিল না, আমার ছিল পুরান ঢাকার একটা মানে গ্যান্ডেরিয়ার একটা বাসার ঘটনা। আচ্ছা, তা আপনি তার মানে জ্ঞানের ঘটনাটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে, শুনুন। ওকে, তো আমি যে ঘটনাটা আজকে ফার্স্টে শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের পুরান ঢাকার গ্যান্ডেরিয়া নামক একটা জায়গার ঘটনা। ওখানে পুকুরপাড় নামে একটা এলাকা আছে, তো সেইখানকার একটা ঘটনা আমি শেয়ার করবো। এবং এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন আমার একজন দুঃসম্পর্কের আঙ্কেল, যিনি কিনা ঢাকার বাইরে বর্তমানে সেটেল আছেন এবং এই ঈদে উনি আমাদের বাসায় আসেন এবং আমার সাথে এই ঘটনাটা শেয়ার করেন। তো এই ঘটনা হচ্ছে এরকম যে প্রায় আরো 20 বছর আগের ঘটনা। তো এই 20 years ব্যাক সে যেটা করে যে আমাদের এই পুরান ঢাকার যে ক্যান্ডের এলাকায় পুকুরপাড় এলাকায় একটা বাসায় ওঠে এবং এই বাসাটি ছিল মোটামুটি 4তলা একটা বিল্ডিং। এবং আমার আঙ্কেল যেটা করেন যে এই 4তলা বিল্ডিং এর যে 4th ফ্লোরটা, মানে যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটাকে সে কিনে নেন এবং এই ফ্ল্যাটটাকে কিনে নেওয়ার পরে সে তার ফুল ফ্যামিলিকে নিয়ে এই আমাদের এই পুরান ঢাকায় সেটেল হয়ে যান। তো আমি একটু এখানে বাসার বর্ণনাটা দিব যে বাসার একটা সাইডে হচ্ছে পুকুর, মানে পেছনের দিকে, এবং সামনের দিকে হচ্ছে আপনার যে কিছু জঙ্গলার মতো এলাকা ছিল তখনকার সময়। আর যেটা হতো যে ওখানকার যে লোকাল যারা ছিল তারা দেখা যেত বেশিরভাগ সময় ওই জায়গাটাতে আবর্জনা এসে ফেলতো এবং ওখানে একটা মানে আবর্জনা ফেলতো এবং ওখানে একটা ডোবা ছিল, মানে ডোবাটা খুব ভালো ছিল না, মানে নোংরা একটা ডোবা ছিল এরকম মানে একটা জায়গা। এবং আরেকটু যেটা বলবো যে ওই বাসাটার যে ফ্রন্ট সাইডটা, মানে যে সাইডটাতে মানে ওই জঙ্গলার মতো জায়গাটা ছিল, পচার ডোবা ছিল, ঠিক সেখানে ছিল আমার
আঙ্কেলের যে বাসার যে করিডোর বা বারান্দা সেটা, এবং এই বারান্দাটার একটা সাইডে ছিল কিচেন এবং একটা সাইডে ছিল আপনার বাথরুম। তো প্রথমে তারা যখন এই বাসায় উঠে খুব ভালোভাবে যাচ্ছিল, প্রায় 7 থেকে 8 দিন কেটে যাওয়ার পরে মেইন ঘটনা আসলে স্টার্ট হলো। এবং এই ঘটনা হচ্ছে এরকম যে একদিন হঠাৎ করে রাত 2টার দিকে আমার আঙ্কেল এবং ওনার ওয়াইফের হঠাৎ করে রাতে ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে কিছু অদ্ভুত সাউন্ড তাদের কানে আসে, এবং সেটা হচ্ছে এরকম যে বারান্দার করিডোরের যে গ্রিল দেওয়া ছিল সেই গ্রিলটাতে যদি কেউ লাঠি দিয়ে একবার এপাশ থেকে ওপাশ এবং ওপাশ থেকে এপাশ যদি করে, তাহলে যেরকম একটা সাউন্ড হবে ঠিক সেরকম একটা সাউন্ড। শুধু এটাই ছিল না, আর যেটা শোনা যেত যে মাঝে মাঝে যেটা হতো যে ওনাদের বাসার যে মানে চারিদিকে যে উইন্ডো গুলা ছিল সেই উইন্ডো গুলাতে দেখা যেত যে অনেক সময় কেউ অনেক জোরে জোরে নখ দিয়ে আঁচড় কাটে, আচ্ছা। এরকম কিছু জিনিস। কিন্তু ওনারা ফার্স্টের দিকে এই বিষয়টাকে অতটা মানে সিরিয়াসলি নেয়নি। ওনারা মনে করতো যে হয়তো বা কোনো বিড়াল টেরাল বা এরকম কিছু একটা এগুলোর কারণে হয়, এবং কখনো তারা নিজেরা গিয়ে দেখেনি যে আসলে ঘটনাটা কি। তো আরো যেটা তারা মানে সাউন্ড পেত সেটা হচ্ছে যে অনেক সময় কর্মর এরকম একটা সাউন্ড, কট 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 এরকম একটা সাউন্ড, যেটা হচ্ছে যে মানে কোনো হাড় চিবিয়ে ফেলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ তারা মাঝে মাঝে পেত। আচ্ছা। তো তারপর যেটা হলো, এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায় এবং তারা এটা নিয়ে মাঝে মাঝে শুনতো, আবার কখনো ঘুমিয়ে থাকে শুনতোও না, তো এই কারণে অতটা সিরিয়াস ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে একদিন সকালবেলা তাদের একটু বেশ অবাকই হয় তার একটা ঘটনা, এবং সেটা হচ্ছে ওনাদের যে বারান্দার করিডোরের কথা আমি একটু বললাম, যে এর আগে করিডোর কথাটা যেটা বললাম, সেই করিডোরে সকালবেলা উঠে তারা যেটা দেখে যে করিডোরের একটা সাইডে কিছু হাড় রাখা, এবং করিডোরের যে ফ্লোরটা ছিল সেখানে মনে হচ্ছে যে কিছু ব্লাড মানে শুকিয়ে গেছে এরকম কিছু একটা, এবং এই ব্লাডের আশেপাশে কিছু কিছু মানে পায়ের ছাপের মতো, এবং এটা অনেকটা দেখে আপনার মনে হবে যে কোন একটা ছোট বাচ্চা যদি রক্তের উপর দিয়ে হেঁটে যায় ঠিক যেরকম স্টেপ সেরকম। কিন্তু এই স্টেপ গুলোকে যদি ভালো মতো দেখা যায় তখন মনে হবে যে না, এটা কোনো মানুষের পায়ের ছাপ না, আবার এটাকে বিড়ালের পায়ের ছাপও বলা যায় না। তো এরকম একটা বিষয়, এবং পুরো করিডোরটা প্রচন্ড বাজে গন্ধ এবং মনে হচ্ছে যে মাংস পচা গন্ধ। তো এরকম একটা জিনিস তারা সকালবেলা হঠাৎ করে ফেস করে, এবং এটাকে তারা যথারীতি ভালো মতো ফ্রেশ করে। তারপরে যেটা দেখা যায় যে প্রায় 2 দিনও ওই স্মেলটা ছিল সেখানে, পচা যে মানে মাংসের গন্ধ পাওয়া যেত সেই জিনিসটা প্রায় আরো 2 দিন ধরে সেখানে ছিল। কিন্তু এটাকেও তারা আমার আঙ্কেল যেটা করেন যে নর্মাল হিসেবে নেয়, মনে করে যে হয়তো কোনো বিড়ালের কাজ এটা বা এরকম কিছু একটা কাজ হবে, কিন্তু এটাকে প্যারানর্মাল কোনো কিছুর সাথে সে মানে ভাবেনি তখনও। তো এরপর আরো কয়েকদিন যাওয়ার পরে ঈদের ছুটি আসলো। তো ঈদের ছুটিতে আমার আঙ্কেল এবং তার ওয়াইফ এবং তার ফুল ফ্যামিলি তার দেশের বাড়ি চলে গেল। এখানে আমি আরেকটা কথা বলবো যে আমার আঙ্কেল যে বাসাটায় ফার্স্টে উঠেছিলেন সেই বাসার 4th ফ্লোরে তিনি ছিলেন, এবং 3rd ফ্লোর এবং 2nd ফ্লোরটা তখনও খালি ছিল, মানে ওই সময়টাতে তখনও খালি ছিল। এবং যেটা গ্রাউন্ড ফ্লোর সেই গ্রাউন্ড ফ্লোরে ছিল একটা গ্যারেজ, এবং গ্যারেজের পাশে ছিল একটা মুদির দোকানে যে গুদামঘর সেটা। তো দেখা যেত যে ওই গ্যারেজে একজন কেয়ারটেকার থাকতো দারোয়ান, আর ওই গুদাম ঘরে আরো 2-3 জন লোক থাকতো। আচ্ছা। হ্যাঁ, 2nd ফ্লোর এবং 3rd ফ্লোর কিন্তু একদম খালি। ওকে, তো ওনারা যখন ঈদের ছুটিতে মানে দেশের বাড়ি চলে গেল, তো পুরা বাড়িটাই কিন্তু তখন একটা ভূতের বাড়িতে পরিণত হলো, কেন শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরই কয়েকজন মানুষ আর সম্পূর্ণ ফ্লোর খালি। তো যাই হোক, যেহেতু একজন কেয়ারটেকার সে বাসায় ছিল, তো এই কেয়ারটেকার যেটা করতেন যে প্রত্যেকদিন রাতে সবকিছু চেক করে গেট টেট ভালো মতো লক করে ঘুমাতে যেতেন। তো একদিন ঈদের ছুটির বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে মানে যখন বাসাটা খালি ছিল তখন যেটা হলো যে ওই যে কেয়ারটেকার যেটা করতো যে প্রত্যেকদিন রাতে উনি সিগারেট খেয়ে রাত্রে ঘুমাতে যেত, এবং উনি যথারীতি সেদিনও মানে সিগারেট খাওয়ার জন্য বাসার যে মেইন গেট সেটার বাইরে গেলেন এবং বসে বসে সিগারেট খাচ্ছিলেন। তো এই সময় হঠাৎ করে মনে হলো যে কি যেন একটা কিছু তার মাথার উপরে এসে পড়লো। সে যখন ভালো মতো দেখলো, সে দেখলো যে একটা চাবি আসছে, এবং এই চাবিটা একটা দড়ি দিয়ে বাঁধা, এবং এই চাবিটাকে ফেলা হয়েছে ঠিক 4th ফ্লোর থেকে, 4th ফ্লোরের যে করিডোর সেখান থেকে। এবং এটা দেখার পরে উনি এটাকে টানার চেষ্টা করলো, এবং যখন সে এটাকে টানার চেষ্টা করলো তখন মনে হচ্ছিল যে এটা উপরে 4 তলা থেকে কেউ এটা ধরে রাখছে। তো এই জিনিসটা দেখার পর সে একটু ভয় পেয়ে গেল যে ব্যাপার কি আসলে, 4th ফ্লোরে যে মালিক সে তো ঢাকার বাইরে তার দেশের বাড়িতে, তো এটা আসলে বিষয়টা কি, এটা কে ফেললো চাবিটা আসলে উপর থেকে। তো উনি যেটা করলো যে, এবং সেদিন আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সেদিন সারাদিনই মোটামুটি ইলেকট্রিসিটি প্রবলেম ছিল, মোটামুটি একটু পরপর কারেন্ট চলে যাচ্ছিল, এবং ওই সময়টাতে কারেন্ট ছিল না। তো সে যেটা করলো যে 4th ফ্লোরে যাওয়ার জন্য হাতে একটা মোমবাতি নিল, এবং আস্তে আস্তে করে সিঁড়ি ঘর দিয়ে ঠিক 4 তলায় উঠে গেল। সে যখন 4 তলায় পৌঁছালো সে দেখলো যে অনেক বড় একটা তালা গেটে লাগানো,
মানে সবকিছু ঠিকঠাক আছে, কোনো চোরও আসেনি, কিছু আসেনি। এবং যেহেতু গেটগুলো লক ছিল, ভিতরে যে দেখার উপায় ছিল না যে চাবিটা আসলে কে ফেলেছিল। তো সে যেটা মনে করলো হয়তোবা বিড়াল টিড়াল বা কিছু উপর থেকে মানে চাবিটা সাইডে ছিল, সেটা ফেলে দিছে হয়তোবা, এরকম কিছু অ্যাক্সিডেন্ট হইতে পারে। সে এটাকে চিন্তা করে সে যেটা করলো যে সে আবার নিচের দিকে ব্যাক করলো, গ্রাউন্ড ফ্লোরের দিকে। এবং যখন সে গ্রাউন্ড ফ্লোরের দিকে ব্যাক করবে, তখন তার হাতে ছিল শুধুমাত্র একটা মোমবাতি এবং ঘুট করে অন্ধকার, যেহেতু ইলেকট্রিসিটি ছিল না। সে যখন একটা একটা করে স্টেপ দিয়ে নিচের দিকে যাচ্ছিল, তার কাছে মনে হচ্ছিল যে তার পেছন পেছন যদি কোন একটা শিকল মানে একটা সিঁড়ি দিয়ে নামানো হয়, ঠিক যেরকম শব্দ হবে ঠিক সেরকম শব্দ। সে একটা স্টেপ দেয়, আবার সেই শিকলের শব্দ, আবার আরেকটা স্টেপ দেয়, আবার শিকলের শব্দ, এরকম বারবার তার সাথে হচ্ছিল। এবং সে একটা সময় বেশ ভয় পেয়ে যায় এবং সে যেটা করে যে বারবার পিছনের দিকে ব্যাক করে, পিছনের দিকে ব্যাক করে বারবার সেটাকে দেখার চেষ্টা করে যে পিছনে আসলে কিছু এরকম ছিল কিনা। সে যতবারই পিছনের দিকে তাকায়, দেখে যে ভিতরে মানে পিছনে কিছু নেই, কোনো শিকলও নেই, কিছু নেই। কিন্তু যখনই সে আবার স্টেপ দেয়, আবার তখনই সেরকম শিকলের শব্দ শুনতে পায়, মনে হচ্ছে সিঁড়ি থেকে কিছু একটা পড়তেছে। তো একটা পর্যায়ে সে বেশ ভয় পেয়ে যায় এবং সে যেটা করে যে মানে ওই দৌড়ানোর চেষ্টা করে, মানে এক দৌড়ে নিজে চলে আসার চেষ্টা করে। এবং সে যখন এটা করতে যায়, তখন অন্ধকারে কোন একটা কিছুর সাথে তার পা হোঁচট খায় এবং সে পড়ে যায় এবং তার হাতে যে মোমবাতিটা সেটা তার হাত থেকে পড়ে নিভে যায়। এবং এরপরে যেটা হলো, সে গুটগুটে অন্ধকারে যেটা দেখলো যে একটা কালো কিছুর মতো একটা জিনিস তার পায়ের কাছে আসলো এবং তার সম্পূর্ণ বডিটাকে চেপে ধরে এক টান দিল। এরপরে আর তার কিছু মনে নেই। নিচের গুদাম ঘরে যারা যারা লোক ছিল তাকে খোঁজ করতে যে ভোরের দিকে তাকে বাসার যে ছাদ চিলেকোঠার উপরে তাকে পেল। এবং উনি যখন সেন্স ফিরে, তখন উনি বলে যে আমি এরকম একটা কিছু দেখি যে কালো একটা কিছু আমাকে মানে জড়িয়ে ধরে এবং এটাকে আমাকে টান দিয়ে এক উপরে চলে নিয়ে যায়। এরপরে কি হয় তার জানা ছিল না। এবং ওনাকে যখন পাওয়া যায়, ওনার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত স্থান ছিল, মনে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে কাউকে যদি ফেলে দেওয়া হয় ঠিক যেরকম হবে সেরকম অবস্থা। তো এই ঘটনা ঘটার পরে ওই কেয়ারটেকার ওই বাসার চাকরি ছেড়ে দিল এবং সে প্রচন্ড ভয় পেয়ে গেছিল এবং সে বাসার চাকরি ছেড়ে দিল এবং ওই মালিককে বলে ওই বাসার চাকরি ছেড়ে দেয়। তারপর যখন আমার আঙ্কেল মানে ঢাকায় ফেরত আসেন, তখন দেখেন যে বাসার দারোয়ান নেই। তারপর নতুন দারোয়ান রাখা হয় এবং উনি যেটা বলে যে মানে এই দারোয়ানের কথাটা তার একদমই বিশ্বাসযোগ্য মনে হয়নি। তো উনি যেটা মনে করেন যে এটা হয়তো বা কোনো একটা মানে দারোয়ানের নিজের কোনো একটা ফল ছিল, এরকম কিছু একটা। তো তারপর যেটা হয়, এরপর আরো বেশ কয়েকদিন আবার কেটে গেল। তারপর যেটা হলো যে ওই আমার যে আঙ্কেল এরকম রাতে একদিন তার রুমে মানে ঘুমানো ছিলেন এবং হঠাৎ করে রাত 2টার দিকে কিছু শব্দ তার কানে আসে এবং সে ওই শব্দগুলোকে দেখার জন্য বারান্দার করিডোরে যায় এবং সে দেখে যে না সবকিছু ঠিক আছে। এবং সে যখন ফেরত আসবে, তখন সে তার টয়লেটের মানে যাওয়ার প্রয়োজন পড়ে। সে যখন তার টয়লেটের ভিতরে যায়, সব কাজ শেষে সে যখন বেরিয়ে আসবে, তখন তার মনে হয় তার টয়লেটের ভেতরে যে ছোট একটা উইন্ডো ছিল, সেই উইন্ডোটাতে কেউ মানে নখ দিয়ে স্ক্র্যাচ করলে যেরকম শব্দ, ঠিক সেরকম শব্দ। সে সাথে সাথে সেই উইন্ডোটা ওপেন করলো এবং ভালো মতো দেখলো যে বাইরে কিচ্ছু নেই, কেননা বাইরে কোনো ফার্নিচার ছিল না যেখানে কেউ দাঁড়িয়ে এরকম করবে। তারপর যেটা হলো, সে যখন উইন্ডোটা লাগিয়ে দিতে যাবে, ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা তার সাথে ঘটলো। একটা মোটা লোমশ কালো হাত তার হাতটাকে চেপে ধরলো এবং সাথে সাথে সে অনেক জোরাজোরি করলো সেই হাতটাকে ছাড়ানোর জন্য। একটা সময় সে হাতটাকে ছাড়িয়ে সে তার রুমের দিকে চলে গেল এবং তার রুমে থেকে আর বের হলো না সেদিন রাতে। এরপর দিন সকালবেলা উনি তার ওনার ওয়াইফকে জাস্ট এই ঘটনাটা শেয়ার করেন এবং উনি ওনার ফুল ফ্যামিলিকে ওনার দেশের বাড়িতে আবার ট্রান্সফার করে দেন। এবং উনি যেটা করেন যে এই বাসাটাকে মিলাপ করান, পিউরিফাই করার চেষ্টা করেন এবং একটা সময় এই ফ্ল্যাটটাকে অন্য একজনের কাছে খুব অল্প দামে সেল করে দেন। তো মোটামুটি এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমি আশা করছি যে আপনার ফারহানের এই ঘটনাটা আপনাদের সবার ভালো লেগেছে। বেশ কিছু SMS রয়েছে। পিউল রহমান বাগেরহাট থেকে লিখেছেন যে রাসেল ভাই, অরিজিনাল পেজ বুঝবো কি করে? হ্যাঁ, অনেকগুলো পেজ অলরেডি আছে ভূত এফএম নামে, বাট এইটাতে আপনি একদম সরাসরি গিয়ে টাইপ করুন www.facebook.com/bhutfm.russell BHOOTFM.RUSSELL, এবং আপনারা বুঝতেই পারবেন যে এটা অরিজিনাল পেজ, কারণ মোটামুটি আজকের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো জাস্ট প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা সেখানে দিয়ে দিয়েছি। আমাদেরকে আরো অনেকেই এখানে SMS করছেন। পলক নীলফামারী থেকে লিখেছে যে ভাইয়া, সেম ঘটনা তো আমার বাড়িতেও ঘটছে এভরিডে। কোন ঘটনার কথা বলছেন? আমরা তো অনেকগুলো ঘটনা বলছি, সেটা যদি বলতেন তাহলে ভালো হতো। যদি
ঘটনা ঘটেই থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনার জানাই আছে, তারপরে আবার একবার মনে করে দিচ্ছি, bhotfm@radiofurti.fm, which is bhtfm@radiofurti.fm। অন্তরা মিরপুর থেকে লিখেছেন যে প্যারানর্মাল এইসব ব্যাপার যারা এক্সপিরিয়েন্স করতে চায় তারা জানে না আসলে এত মানে এটা কত ভয়ঙ্কর হতে পারে। কেউ যেন এর স্বাদ না নিতে যায় মজা করে। আজও আমি রাতে লাইট অন করে ঘুমাই। তার মানে আপনার নিশ্চয়ই কোনো একটা কিছু আপনার সাথে ঘটেছে, সেই ঘটনাটা আমরা জানতে চাই। আমাদেরকে অবশ্যই ইমেল করে দিন সেই ঘটনাটি। জিহাদ কেরানীগঞ্জ থেকে আমাদের লিখেছেন যে ভূত এফএম এর, আচ্ছা তিনি যেটা লিখেছেন সেটা একটু ফান করে লিখেছেন। আসলে ফানি SMS গুলো না পড়াই ভালো। আমার মনে হয় সবাই ভয় পেতে বসেছেন, কেউ হাসতে চাচ্ছেন না এই মুহূর্তে। সুস্মিতা বড়ুয়া আমাদের SMS করেছেন বিএম স্কুল চট্টগ্রাম থেকে, এবং আমাদেরকে পার্থ চিটাগাং থেকে লিখেছেন যে 14 তারিখ থেকে টেস্ট এক্সাম শুরু দোয়া করতে বলেছেন। তা নিয়ে আমাদের SMS করেছেন শোভন স্বামীবাগ থেকে। এছাড়াও আতিফ আমাদের SMS করেছেন, আতিফ ফারনান আমাদের SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি FM পিয়াস মোহাম্মদপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন জুবাইর ময়মনসিংহ থেকে। আকাশ এবং স্বর্ণা আমাদের SMS করেছেন, হাজবেন্ড ওয়াইফ একসাথে শুনছেন আমাদের শো। আমাদেরকে যারা SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে চলে যান মোবাইলের মেসেজ অপশনে, টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এই অদ্ভুত ব্যাপার যে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন শুনতে পাবেন ভূত FM সরাসরি ওই ফুর্তি অ্যাপ। সুতরাং অবশ্যই ডাউনলোড করে ফেলুন ফুর্তি অ্যাপটি এবং শুনতে থাকুন রেডিও ফুর্তি। আর আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে লিখেছেন মুজিব ফেসবুকে ফ্যান পেজ www.facebook.com/radio.furti যে ভূত FM ইজ গুড, বেটার, বেস্ট, অলওয়েজ। আমি আচ্ছা আমাদেরকে এছাড়াও SM মুইদ আহমেদ লিখেছেন তার শরীর কাঁপছে। আচ্ছা এটা কি গল্প শুনে নাকি আপনার শরীর খারাপ, সেটা অবশ্যই লেখেননি আপনি। আমাদেরকে এছাড়াও আরো অনেকে এখানে লিখছেন, এবং অসাম লিখেছেন রকিং রুবেল, ভালো লাগছে, ভয় লাপাচ্ছি লিখেছেন রায়হানুর রহমান। এছাড়াও আমাদের এখানে লিখেছেন লতিফ যে রাসেল ভাই খুব ভয় লাগছে। আমাদেরকে এছাড়াও এখানে MD মমিনুর রহমান সামি লিখেছেন যে পিকটা খুব ভয়ঙ্কর। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই লিখছেন, এবং আপনি যদি জয়েন করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti। আর অনেকে এখানে ঘটনাও পাঠাচ্ছেন ফেসবুকে। আমার মনে হয় সরাসরি আপনি ইমেল করলে ভালো হয়। আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনার জানাই রয়েছে bhotfm@radiofurti.fm। চলে যাবো বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাইয়ের যে ঘটনাগুলো রয়েছে সেটা আমরা অলরেডি আমার পেজে আমি পোস্ট করেছি। তারপরে বলি যে বাবু ভাইয়ের আমি না এই নামটা শুনে আমার খুব শুনতে ইচ্ছা করছে ঘটনাটা। সেটা হচ্ছে অভিশপ্ত আসবাব। এই ঘটনাটাকে আসলেই অনেক ভয়ঙ্কর। মানে বেশ ইন্টারেস্টিং লেগেছে ঘটনাটা। হ্যাঁ আমি শুনতে চাই। আচ্ছা এই ঘটনাটা আমাকে তো শেয়ার করেন। উনি একজন সিনিয়র সিটিজেন, এখন ওনার বয়স অনেক। উনি ওনার একটা ডিসপেন্সারি আছেন, মানে আপনার ফার্মেসি, মানে বসেন। তো শুরু করি। হ্যাঁ জি। তো এটা হচ্ছে অনেক আগের 50-এর দশকের কাহিনী আর কি। তখন ঢাকা শহর মানে আপনার বেশ ফাঁকা, মানে কিছু কিছু অঞ্চলে আপনার দেখা যেত যে বিকাল বেলাতেই মানুষ থাকে না, এরকম অবস্থা। তো যাক উনি ওই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সাইড দিয়ে যে জায়গাটা, ওখান দিয়ে উনি আসছেন এক সময়। তো একটা প্রান্তে ঢুকে যখন পুরান ঢাকার দিকে ঢোকেন, দেখলেন যে পুরানো বড় বাড়ি, আপনার প্রায় 2 তলা বা 3 তলা এরকম বড়। তো সেখান থেকে মানুষ চলে যাচ্ছে আর কি, শিফট হয়ে যাচ্ছে। তো তারা যেটা করেছে, তারা কিছু জিনিস বাইরে রেখেছে বিক্রি করার জন্য, লাইক নিলামে সেল করার মতো আর কি। তো উনি খুব আগ্রহী হন দেখে, কারণ উনি তখন ঢাকায় সদ্য খুব নতুন মুভ করে এসছেন, ওনার সামর্থ্য খুব বেশি না। বাট উনি দেখেন যে এখান থেকে যদি কিছু কেনা যায়, অবশ্য বিয়ে করেছেন, ওনার ওয়াইফকে নিয়ে আসবেন ঢাকার বাইরে থেকে। তো উনি দেখে যে ওখানে কিছু কেনার মতো আছে কিনা। তো এটা উনি একটা চেয়ার পায়। চেয়ার তো হচ্ছে আপনার যেটা নাকি আপনার রেস্ট চেয়ার আর কি, আর্ম চেয়ার যেটাকে বলে। তো একটা বেশ পুরোনো আর্ম চেয়ার, আপনার কালো কাঠের, এবং তার সাথে আর কিছু তৈজসপত্র রাখা পাশে একটা এসে। তো সেখানে সে ঘেটে দেখে ওখানে কিছু কাপড়ও আছে, আপনার শাড়ি, খুব দামি শাড়ি, মানে আপনার মুসলিম টাইপের আর কি। দেখে তো উনি খুব আগ্রহ মানে করেন যে এরকম শাড়ি তো ওনার দেওয়া সম্ভব না ওনার ওয়াইফকে কিনে, যদি এটা পেয়ে যায়। তো উনি জিজ্ঞেস করেন আর কি ওখানে। তো ওনাকে মানে বলে যে আপনি কত দিতে চান, মানে দাম জিজ্ঞেস করে কত। তো এটার মানে দামাদামিতে আর কি ওনাকে খুব একটা আগ্রহ দেখে না।
তো উনি ওই সময়কার 4 টাকা বা 3 টাকা দিয়ে সব নিয়ে নেন ওখান থেকে। কিছু জিনিসপত্র ছিল ওখানে, শাড়ি এবং কিছু অর্নামেন্টের বক্স টাইপের, যেটা তখনকার আমলে নাকি খুবই আপনার রেয়ার জিনিস, মানে মানুষ পেত না। উনি নিজে এটা মানে বুঝতে পারছেন না জিনিসটা কি। তো যাক, উনি এরকম জিনিস কিনে নেন, কিনে নিয়ে উনি এই চেয়ারটাকে একটা রিক্সায় উঠায় উনি আস্তে ধীরে ওনার বাসা তখন পুরান ঢাকার কাছেই, ওখানে উনি চলে আসেন। মানে আপনার ওনার বাসাটা ছিল যেটা বলছে পলাশী যে এলাকাটা, ওখানে কাছে কোথাও। তো উনি চলে আসেন, এসে ওনার তখন 2 রুমের বাসা, সেখানে উনি উঠে উনি জিনিসপত্র রাখেন, ওগুলো রেখে উনি এই বাসায় মোটামুটি থাকা শুরু করেন। জিনিসটা দেখে উনি নাকি বারবার ফিরে ফিরে ওই চেয়ারের দিকে দেখে, বারবার দিনে যে খুব সুন্দর লাগতেছে, ওনার নিজেরও বসে দেখতে ইচ্ছা হয়, দোল খায় 2-1 বার, তো এরকম কাহিনী। তো উনি ঘুমের মধ্যে রাতের বেলা তার মনে হয় যে উনি চেয়ার রাখছে, চেয়ার ওখানে চেয়ার নড়াচড়া করে। ওরে বাবা। মানে উনি শব্দ পায় যে কেউ বসে দোল খেয়ে যেরকম হয়, কাইন্ড লাইক দ্যাট। তো ওনার কাছে জিনিসটা মানে বেশ অস্বাভাবিক লাগে। বদ্ধ দরজা, বাসা বাড়িতে কেউ নাই, কে আসবে কে আসবে পাশের রুমে যাবার, ওই চেয়ারের মধ্যে কেউ দোলা দিবে। তো উনি উঠে যায়, এবং যেহেতু উনি আসছিল গ্রাম থেকে, ওনার অন্ধকার দেখে অভ্যস্ত, এবং ঢাকা শহর উনি বলছে যে ওই সময়টা আর কি, যে সময়টা ওনারা থাকতো, ওই এই ইউনিভার্সিটি এলাকা ছিল একদমই মানে আপনার রাতের বেলা কিছু ভয়াবহ একটা ব্যাপার। ভয়াবহ অবস্থা, মানে নিশুতি, মানে বলছে যা তখন আসলে নিশুতি হয়ে যেত, থাকতো চারিদিকে, একদম নিস্তব্ধ চুপচাপ। হয়ে যেত, এমন কোন সময় জিজি পোকার ডাকস মারা যেত, এরকম অবস্থা। তো উনি সাহস করে উঠে যায়, যে ঘটনা কি, পাশের রুমে যায়, যে দেখে চেয়ারের মধ্যেই আছে, চেয়ারের কোনো দোল নেই, শব্দ নেই। উনি আবার চলে আসে, এসে শোয়, এবং উনি শোয়ার পর আবার একটু পরে ওই যে কেচর ওই শব্দ পেতে থাকে, এবং উনি জিনিসটার সাথে একসময় ইউজ টু হয়ে যায় শুয়ে থাকতে থাকতে, ওই ঘড়ির পেন্ডুলামের মতো আর কি, এবং উনি ঘুমায় পড়েন। তো পরদিন যখন নাকি আবার সেম প্রবলেম ওনার সাথে শুরু হয়, তখন উনি খুব বিরক্ত হয়ে যায় যে এই জিনিসটা আসলে মানে বন্ধ করতে হবে। তো উনি কি করে, চেয়ারটাকে নিয়ে আসে, রুমে এনে রাখে, বলে এবার দেখবো যে চেয়ার মানে দোল খায় কি, শব্দ হয় কি। সামনাসামনি থাকলে সামনাসামনি। দেখবেন উনি এটা। হ্যাঁ, তো অনেকক্ষণ উনি শুয়ে থাকে রাতের বেলা। তো এই আপনার ঘুমের মধ্যে মানে অনেকক্ষণ শুতে থাকার সময় ঘুমায় যায় উনি। আচ্ছা। যখন ঘুমায় যায়, ঘুমের মধ্যে উনি শব্দ পায়, ক্যাচ মানে শব্দ, ওনার ঘুম ভাঙে, মানে শব্দটা এত লাউডলি হয়েছে, ওনার ঘুম ভাঙে। তো ঘুম থেকে উঠে উনি যখন তাকাইছে, তখন দেখে যে চেয়ারটা জাস্ট লাইক কেউ উঠে গেলে যেভাবে একবার নাড়াচাড়া দেয়, জাস্ট ওইভাবে নাড়াচাড়া দিতে হয়তো ঝাঁকি খেয়ে ওঠে যেরকম ভাবে। হ্যাঁ, এই সময় ওনার মানে গায়ের লোম সব দাঁড়ায় গেছে ওনার, যে আসলে এই ঘটনা কি, এরকম হলো কেন। তো উনি কি করে, উনি পরদিন ওনার ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসে, যে তুই আমার বাসায় আড্ডা মার, এরকম বলে না, চেয়ারের কাহিনী কিছু বলে না। ভয়াবহ কিন্তু ব্যাপারটা। হ্যাঁ। তো ফ্রেন্ডকে নিয়ে আসে, ফ্রেন্ড আসে আড্ডা মারে, ওনারা অনেক রাত পর্যন্ত নাকি জেগে থাকে, তখনকার সময় 10টা-11টায় অনেক রাত, বসে ওনারা চা খায়, তাস খেলে ওনারা বন্ধুরা 2 বন্ধু একসাথে ঘুমায়। তো ওই দিন রাতে কিছুই হয় না, কোনো চেয়ারের নাড়াচাড়াও নাই, কোনো শব্দও নাই, এবং উনি তখন ভাবে যে এটা মনে হয় আমার মাথারই ভুল, আমি নিজে একলা থাকি, আমি ভুল শুনি শব্দটা। তো যাক, এন্ড ভেরি রিসেন্ট টাইমে উনি এই মানে ওনার ওয়াইফকে নিয়ে আসেন গ্রামের বাড়ি থেকে, এনে উনি যে রাইসটা দেন ওনার ওয়াইফকে হচ্ছে সেট শাড়ি, এবং ওই যে বাক্স থাকে, বাক্সের মধ্যে অর্নামেন্ট বক্স আর আরো জিনিসপত্র। তো এটা দেখে ওয়াইফ তো খুব খুশি হয়ে যায়, যে এত সুন্দর জিনিস তুমি কিনছো, এটা অনেক দামি জিনিস, কোত্থেকে পাইছি। তো বলছে কিনছি তোমার জন্য, যেখান থেকে কিনছি, এবং এটা তোমার জন্য আমি আনছি রাখছি। তো ওয়াইফ খুব খুশি। তো ওনার ওয়াইফ প্রথম দিনই সন্ধ্যার সময় ওনাকে ওই শাড়িটা পরে উনি আসেন, ওনার সামনে আসেন। তো ওনার যেটা হয়, প্রথম দেখাতেই একটা ঝাটকা লাগে, মানে ওনার কাছে খটকা লাগে ওয়াইফকে দেখে। ওনার মনে হয় যে ওনার ওয়াইফ কিন্তু মানে ওই সময়কার মফস্বল, মানে বুঝতে পারছেন, এখনকার মফস্বল কিন্তু অনেক ডেভেলপড, ওই সময় কিন্তু মফস্বলটা অনেক ডেভেলপ ছিল না। তো একটা মানে একটু মানে আপনার পল্লী ভাব ওনার ওয়াইফের মধ্যে ছিল, শহুরে ছোঁয়া ছিল না। তো ওনার দেখে মনে হচ্ছে যে ওনার ওয়াইফটাই আসলেই কোনো শহুরের কোনো মেয়ে, যে নাকি মানে আপনার এই ইউজ টু, মানে শহুরে সাজগোজ ইউজ টু। আচ্ছা। তো উনি বেশ খটকা লাগে। তো উনি বলে যে কি ব্যাপার, তুমি কি দিয়ে সাজলে, আমি তো তেমন কিছু তোমার দিই নাই সাজার জন্য। তো মহিলা বলে যে তুমি দেখো, আসো, তুমি তো জানো না, এই দেখো বাক্সটা খুলে, যেখানে যে অর্নামেন্ট বাক্স ছিল, সেখানে দেখে অনেক বিদেশি আপনার কিছু কসমেটিক্স ওখানে আছে, ইউজ করা, মানে ইউজড বাট মানে আছে, মানে ইনট্যাক আছে। তো উনি বেশ অবাক হয়ে উনি বলে যে তারপরে এটা তোমার ইউজ করা ঠিক হয় নাই, বিকজ অফ এটা কতদিন আছে এখানে কে জানে, অনেকদিনে পড়ে থাকা আরেকজনের ইউজ করা জিনিস, এগুলো তো বহু কিছু শুনে না। তো
উনি যেটা কি এরপর থেকে যে ওনার ওয়াইফের আরেকবার পরিণত হয় যে রকিং চেয়ারে রক করা, হ্যাঁ রকিং চেয়ারে রক করা, এবং জিনিসটা এমন ভাবে হয় ওয়াইফের হয় এটা। ওনার ওয়াইফের, এবং জিনিসটা এমন ভাবে হয় যে উনি যখন ঘুমিয়ে আছেন উনি দেখতেছে রাত্রেবেলা রকিং চেয়ার রক করতেছে, শব্দ পেয়ে উঠছে, উনি তাকায় দেখেন ওনার রকিং চেয়ার রক করতেছে, এবং উনি যখন ডাক দেয় ওনার ওয়াইফের ঘুম ভাঙে, তখন উনি ঘুমের মধ্যে উঠে রকিং চেয়ারে রক করতেছে। ও মাই গড। হ্যাঁ, তো উনি তখন অলরেডি উনি পজেসড বলা যেতে Possessed, পারে। right. একদম। তখন একদম, উনি হ্যাঁ। জিজ্ঞেস করে তার ওয়াইফকে, তুমি কি জানো যে তুমি যে এই যে উঠে যাও যে রক করো? বলে না, আমি তো কিছুই জানি না, আমি তো ঘুমায় আছি, আমি তোমার ঘুম ভাঙে চেয়ারের মধ্যে, তুমি ডেকে আমাকে ঘুম থেকে তুলতেছো। তো উনি এটাতে বেশ কি হয়ে যায় আর কি, মানে আপনার মানে ভয় পায়। ভয় পাওয়ার পর উনি ওই যে যেই বন্ধুকে নিয়ে আসছিল প্রথম দিন, ওই বন্ধুকে তখন সব খুলে বলে যে এরকম এরকম কাহিনী এখানে হয়েছে। তো ফ্রেন্ড বলে যে তুই এক কাজ কর, এখানে কাছাকাছি এখানে মসজিদে হুজুর আছে, হুম, হুম। ওনাকে নিয়ে আয়, এসে তুই বাসায় একটা পড়া দে। তাদের কিন্তু মোটেই আপনার তখন পর্যন্ত ওই শাড়ি বা আপনার ওই চেয়ারের প্রতি কোনো আসেনি। তো হুজুর আসেন, হুজুর এসে কি করেন, প্রথমেই হুজুরের আপনার ইটা থাকে হচ্ছে চোখটা পড়ে চেয়ারের দিকে, এবং তারপরে বলে আপনার বাসায় কিছু জিনিসপত্র আছে যেগুলা ভালো না, খারাপ জিনিসের আছে। এবং হুজুর কোনো কিছু না জেনে আগেই আগেই এই মন্তব্যটা করে ফেলেন। তখন বলে যে আপনার বাসা কিন্তু কিছু না, হুম। কিন্তু কিছু জিনিস আছে। বলে যে কি জিনিস? বলে যে এই চেয়ারটা। তো উনি খুব রাগ করেন, মানে চেয়ার তার খুব শখের জিনিস, আর এরকম ফার্নিচার ওখানে মানে ওই এলাকাতে কারোই নেই। হ্যাঁ, উনি মনে করেন হুজুর মনে হয় মানে পছন্দ করছে, বা তার ওই জিনিস দেখে পছন্দ, Whatever, হ্যাঁ, whatever, হ্যাঁ, সে এরকম ভাবে মনে করে। তো হুজুর বলে দেখেন, আপনি যে সমস্যার জন্য আমাকে আনছেন, আমি এটাই বলবো যে আপনি এই জিনিসটা সরাই ফেলেন, জিনিসটা ভালো না। কোথেকে আনছেন? তখন উনি বলে যে আমি এটা কিনছি। এখন ওয়াইফের সামনে উনি বলতেছেও না যে উনি পুরান একটা পুরান জিনিস ইসের থেকে কিনে নিয়ে আসছে, Right. যদিও কিন্তু ওই সময় 3 টাকা 4 টাকা অনেক দাম, অনেক দাম। হ্যাঁ, হ্যাঁ। তো উনি বলে না। তো হুজুর বলে দেখেন, আপনি আমার সমাধান চাইলে এটা সরাইতে হবে। তাহলে উনি রাজি হন। তো বন্ধু বলে যে তুই এক কাজ কর, চেয়ারটাকে সরা ফেলা। তো চেয়ারটাকে উনি নিয়ে ওই বাসার 2টা রুম পরে যে একটা ছোট জায়গা ছিল হুম, হুম। ওইখানে রাখছে রাত্রে। তো রাত্রে রাখছে এবং হুজুর দোয়া টোয়া পড়ে দিয়ে গেছে ঘরে। এই যে হুজুর চলে গেছে, সন্ধ্যার পর রাতে তারা শুইতে আসছে, এই সময় বাসার মধ্যে তুল কালাম অবস্থা শুরু হয়েছে ওনাদের বাসার বাইরে। মনে হচ্ছে যে বাসার যে বারান্দাটা, ওইখানে কেউ হোড় তোড় মানে চেয়ার ছুঁড়ে ফেলতেছে, গেটের মধ্যে ধূপ ধূপ করতেছে ওনার বাসায়, এবং নখ মানে এই যে জোরে জোরে কিল বেড়ে নখ করতেছে, এবং উনি তো ভয় পেয়ে যায়, এবং ওনার ওয়াইফও ভয় পায়। তো হুজুর ওনার ওয়াইফকে ঝেড়ে দিয়ে গেছিল, উনি ঝেড়ে দিয়ে গেছিল, বলছিল যে আপনার ওয়াইফের উপর কিছু নজর আছে, এবং ওনার ওয়াইফকে ঝেড়ে দিয়েছে। ওনার ওয়াইফও ভয় পাচ্ছে, এবং রাতের বেলা ওনার ওয়াইফের অনেক জ্বর আসে, ঘামা শুরু করে, উনি প্রলাপ বকা শুরু করে। তো উনি সকাল পর্যন্ত কাটায়, উনি ভোরবেলায় আপনার সকালে চলে যায় হুজুরের কাছে, যে বলে হুজুর এরকম এরকম কাহিনী, আমি এরকম শব্দ পাইছি, সেই ওই চেয়ারে আসলেই সমস্যা আছে। তো হুজুর বলে ঠিক আছে, আপনি এক কাজ করবেন, ওই চেয়ারটা নিয়ে আপনি পানিতে ফেলাই দিবেন। পানিতে? হ্যাঁ, হয় পানিতে ফেলে দিবেন, নদীতে, বুড়িগঙ্গাতে, অথবা পোড়ায় ফেলবেন, দুটার একটা করবেন। ওকে। ওইটা আপনি রাখবেন না, সামথিং রং উইথ দিস চেয়ার, এটা আপনি করবেন। আপনি কি আরো কিছু কিনছিলেন? তখন সে বলে যে আমি তো একটা শাড়ি কিনছি এবং একটা বাক্স, সেই বাক্সের সাথে কিছু মেকআপও আছে, আমার ওয়াইফ মাখছে। বলে যে আপনি তো খামাখা এই যে আপনার ওয়াইফটারে আপনি এটার মধ্যে ঢুকেছেন, ওনার যে সমস্যাগুলো হচ্ছে এটার জন্য। তখন হুজুর আসে, এসে ওনাকে ওই আপনার কি দেয়, ওই ওনার ওই দোয়া দরুদ পড়ে দেয়, ওনার ওয়াইফকে ঝেড়ে দেয়, এবং বলে যে এরকম মানে একটা প্রসিজার, একটা রিচুয়াল, যে এই রিচুয়ালের মধ্যে দিয়ে আপনি ঝাড়া দেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওই যে আপনার যে ফার্নিচারটা, এই চেয়ারটা নিয়ে ওনারা পুড়িয়ে দেয়, along with the শাড়ি and everything। ওরে বাবা, পুড়িয়েই ফেললো পুড়িয়ে একদম। ফেলে। কেন বুড়িগঙ্গায় ফেললে ওই নাক করে ফেলবে, কি করবে? সেটা অন্য কারো কাছে যে হ্যাঁ, চলে পৌঁছাতে যেতে পারে। পারে। হ্যাঁ, সেটাই। কিন্তু ওই জিনিসটা হওয়ার পরে হুম। ক্রমাগত পরে 2-3 দিন বিভিন্ন রকমের সমস্যা ওনাদের বাসায় দেখা দেয়। যেমন? যেমন ওনাদের বাসার যে গেটটা ছিল, পিছনের দিকের গেট, আচ্ছা। ওইটা খুব জোরে জোরে কেউ নক করতো, এবং ফিমেল ভয়েস যেমন খুব রাগী গলায় বললে হুম। মানে এভাবে বলতো, দরজা খুল, দরজা খুল, এরকম একটা মানে শব্দ শুনতো ওনারা। হ্যাঁ, মানে কেউ বলতেছে দরজা খুল, হ্যাঁ এরকম। এবং ওনার ওয়াইফ তখন প্রচন্ড ভয় পেয়ে যেত এবং বলতো আসতেছে আসতেছে আচ্ছা। আসতেছে। তো তারপরে ওই লোকটা মানে এরকম কিছুদিন যায়, 10 দিন পরে উনি বাসাটাও চেঞ্জ করে, যেহেতু বাসা ভাড়া ছিল, চেঞ্জ করে ফেলে, ওনার ওয়াইফকে ঝাড়ফুঁক করে। হুজুর একসময় উনি প্রবলেম থেকে মোটামুটি নিষ্কৃতি পায়। তো উনি তখন একদিন ওই বাসাটায় যায় পুরোপুরি, যেখান থেকে চেয়ার কিনছে, সেখানে যে তিনি ঘুরে খুঁজে পায় সেখানকার আপনার যে বাড়ির কেয়ারটেকার থাকে, তাকে যে জিজ্ঞেস করে যে আমি তোমাদের এখানে নিলাম হয়েছিল, এখান থেকে কিছু জিনিস কিনছিলাম, এবং সত্যি কথা বলো, তুমি বুকে হাত দিয়ে বলবা, কোনোরকমই করবা না, এটার কাহিনী কি এগুলার। বলে কাহিনী হচ্ছে, এটা হচ্ছে আমাদের ছোট মানে মালকিন, যে আমার
মানে আমাদের যে সাহেব ছিল, সাহেবের ছোট ওয়াইফ যিনি ছিলেন, তার জিনিসগুলা ছিল এগুলা। আচ্ছা। তো ওনার সাথে ওনার বড় বউয়ের সমস্যা হয়, মানে বিবাদ হতো সবসময়। তো এক সময় বড় বউ তাকে মানে কোন একটা বিষ বা কিছু খাওয়ায় মেরে ফেলে, কিন্তু যেটা প্রমাণ হয় না বা সামথিং হয় না আর কি। এবং এরপর থেকে মানে ওই জমিদার সাহেব মানে ওই যে ওই বাড়ির যে মালিক, তিনি অনেক কিছু দেখতো ওই বাসা, এবং উনি এক পর্যায়ে বিরক্ত হয়ে উনি ইন্ডিয়া চলে গেছে। আচ্ছা। হ্যাঁ, ওনারা ইন্ডিয়া এগুলো বিক্রি করে দিয়ে চলে গেছে, এই বাড়িও হয়তো বিক্রি করে দিবে কোনো সময়। তো এটা শুনে উনি বুঝে ব্যাপারটা কোন একটা বাজে জিনিস, তো উনি আস্তে ধীরে মানে ওই জানলো আর কি ব্যাপারটা সত্যটা। এটাই হচ্ছে কাহিনী। অনেক ধন্যবাদ বাবু ভাই, অনেক ইন্টারেস্টিং ঘটনাটা। এবং আমরা নিজেরাও জানি না যে যে অভিশপ্ত আসবাব, এই শিরোনামটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, এবং আমার আশা করছিলাম যে এরকম কোনো কিছু একটা শুনবো। এবং আমরা আসলেই পুরনো জিনিস যখন মানে কেনা হয় অনেক সময়, এবং সেটাতে এরকম একটা ব্যাপার, তার যদি একটা মানে অন্য ধরনের কোনো কিছু থাকে, মানে তার পেছনে যদি একটা ঘটনা থাকে, তাহলে সেই ঘটনাটা আপনাকে মানে জাস্ট এরকম ধরনের পেইন দিতেই পারে, সেটা তো হতেই পারে। আমি দেখতে পাচ্ছি অনেক SMS রয়েছে আমাদেরকে। নসিফ ফার্মগেট থেকে লিখছেন ফোর্থ স্টোরি ইজ সুপার। আমাদেরকে দেখতে পাচ্ছি জনি লিখেছেন যে 14 তারিখে টেস্ট এক্সাম, দোয়া করবেন। রায়হান আমাদের হরিয়ান রাজশাহী থেকে SMS করেছেন এবং ভূত এফএমের সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন। আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে লিখেছেন যে আমার আয়নার ঘটনাটা মনে আছে, অনেক দিনের পুরনো আয়না। জি, আমি এই মুহূর্তে মনে করছিলাম পাপড়ি একবার আমাদের ভূত এফএমে এসেছিলেন, 2বার এসেছিলেন ইনফ্যাক্ট, এবং তিনি অনেক পুরনো একটা আয়না, এবং সেটা খোলার পর প্রবলেম শুরু হয়, যেটা তিনি এখানে এসে আমাদের সবার সাথে শেয়ার করেছিলেন। হ্যাঁ, আমার মনে আছে সেটা। এবং আসলে আয়নার ব্যাপারটা এরকম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সামিহা চট্টগ্রাম থেকে লিখেছেন তার খুব ভয় লাগছে। আমাদেরকে দরুন লিখেছেন মুন্সিগঞ্জ থেকে। আচ্ছা রাসেল ভাই, ভ্যাম্পার কি, আচ্ছা ভ্যাম্পায়ার সম্পর্কে তিনি জানতে চাইছেন। ভ্যাম্পায়ার সম্পর্কে অনেক ধরনের আসলে কেউ কেউ বলে যেটা এক্সিস্ট করে, কেউ কেউ বলে যে না এটা পুরোটাই মানে অ্যাকচুয়ালি রাসেল ভাই যেটা সত্যি কথা, ভ্যাম্পিয়ার বলতে আসলে কিছু হ্যাঁ আসলে এটা কিন্তু নাই, কিন্তু মানে এটা ভাবে নিয়ে প্রমাণিত। বিরাট ধরনের মানুষের মানে কি বলবো যে অনেক ধরনের এই জিনিসটার কিছু তো মিথ আছেই আপনার, সেই সুপারস্টিশন আছে, কিন্তু মিথ আছে, কিন্তু আপনার এটাকে মূলত রং চং মেখে গেছেন হচ্ছে আব্রাহাম বার্নস্টোকার, এবং এটাতেই আরো বেশি করেছে। কিন্তু লাস্টে প্রমাণ হয়েছে যেগুলাই তারা পরীক্ষা করে দেখছে, ভ্যাম্পিয়ার বলতে আসলে কিছু না। ভ্যাম্পায়ার বলতে কিছু নাই, কিন্তু আমি বলছি যে মানে এটা যদি আমরা মানে শুধুমাত্র যদি গুগল করি আমরা, কত যে বিলিভ করে কতজন যেটা পৃথিবীতে আছে, মানে নকল ভ্যাম্পিয়ার, মানে ভ্যাম্পিয়ার নিজে সেজেছে বা তার জীবন আচার ভ্যাম্পিয়ারের মতো, এর গোষ্ঠী আছে। কদিন আগে সম্মেলন হয়েছে। হ্যাঁ সেটাই 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 সেটাই। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আপনি এখন এটা আপনার চুজ মানে আপনার কাছে অপশন রয়েছে আর কি। আপনি যদি মনে করেন মানে আপনি কোনটা বিশ্বাস করবেন, ইটস আপ টু ইউ। বাট আপনি মানে জানি না যে এটা মানে কতটুকু ভিত্তি আছে যে ভ্যাম্পায়ার আছে কি নাই। তবে হ্যাঁ, এটা নিয়ে মানুষের ভেতরে যে একটা আলাদা মানে ব্যাপার কাজ করে, সেটা 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 আছেই আসলে। বিশেষ করে মানে হলিউডের মুভিগুলো আর এটাতে হেল্প করেছে বেশি। আমাদেরকে নাফিজ এবং মিম খুলনা থেকে লিখেছেন বাবু ভাইয়ের ঘটনা তার কাছে অনেক ভালো লেগেছে। তিনি বলছেন যে অলওয়েজ রক্স। আমাদেরকে এছাড়াও হাসান লিখেছেন চরম লাগছে ঘটনাগুলো, রিয়েলি তিনি ভয় পাচ্ছেন। আমাদেরকে এছাড়াও লিখেছেন মোহাইমিন যে আমার মেসেজ পড়েন না কারণ আপনার SMS কিন্তু আমি পড়ে ফেললাম। রেডু ফুতির ফ্যান পেজে অনেকে লিখেছেন। আমার আরেকটা SMS, আরেকটি কমেন্ট আমার পড়তে ইচ্ছে করছে যে ফার্স্ট স্টোরি ওয়াজ অসম, এবং ফুর্তি অ্যাপটা আরো অসম। এই ফার্স্ট দেশের বাইরে থেকে ডিরেক্ট ভূত এফএম শুনছি। কোন দেশ থেকে আপনি শুনছেন সেটা যদি আমাদের একটু বলতেন তাহলে আরো ভালো হতো। এবং আমার মনে হয় যে যাই হোক, আপনারা যারা লিখছেন কোন জায়গা থেকে SMS টা করছেন সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে লিখবেন। আর এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের আরো অনেকেই SMS করছেন এবং কমেন্ট করছেন। আমাদেরকে অ্যাঞ্জেল লামিশা লিখেছেন, হাই রাসেল ভাইয়া, আই লাভ ভূত এফএম, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। এটা আমি আমার ফ্যান পেজ থেকে পড়ছি আর কি। এবং আরো অনেকেই এখানে কমেন্ট করছেন, সেগুলো আমি একে একে পড়বো, এবং আপনাদের যতগুলো মানে এখানে পড়তে পারছি না সেগুলো আমি নিজে নিজে পড়ি। সো একেবারেই মানে ওয়ারিড হওয়ার কিছু নেই, এই সব জিনিসগুলো আমার কাছে পৌঁছাচ্ছে। আমাদেরকে শুভ্র ঘাসফড়িং লিখেছেন চরম মজা পাচ্ছি, ভয় পাচ্ছি। আমাদেরকে এছাড়াও লিখেছেন যে আমাদেরকে এছাড়াও অনেকেই কমেন্ট করছেন।
এবং আমি দেখতে পাচ্ছি চরম ভয় লাগছে লিখেছেন সিরাজুম মুনিরা। আপনি অবশ্যই আপনারা জানাবেন যে কোন ঘটনাটা সবচেয়ে বেশি ভালো লাগলো আপনাদের, কোন ধরনের ঘটনা আপনারা বেশি শুনতে চান। আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে এবং বিরতি নিয়ে আবারও ফিরে আসবো কিছুক্ষণ পরেই। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। তারা যাওয়ার আগে জানিয়ে দেই যে যদি আমাদের SMS করতে চান তাহলে চলে যান আমাদেরকে মোবাইলে মেসেজ অপশনে এবং সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে আপনাকে bhuthfm@radiofurti.fm। যদি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান তাহলে আমাদের দুটো অ্যাড্রেস রয়েছে, www.facebook.com/radio.furti, www.facebook.com/bhuthfm.russell। লাইক দিয়ে কমেন্ট করুন, জানিয়ে দিন কোন ঘটনাটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে। দুটো পেজেই পোস্ট দেয়া রয়েছে এবং সেটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, জানাতে পারেন যে কোন ঘটনাটা আপনাদের বেশি ভালো লাগলো। চলে যাব একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো একটু পরে। কোথাও যাবেন না, আমার সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive. হ্যালো রাসেল ভাই, আমি রনি বলছিলাম সাউথ ফ্লোরিডা ওয়েস্ট পাম বিচ থেকে। আমি আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনার গত 2 মাস আগে ঘটে যাওয়া আমার সাথে ঘটনাটা, এবং এই একই ধরনের ঘটনা এখানে অনেকে এক্সপিরিয়েন্স করেছে, পরে আমি জানতে পেরেছি। যাই হোক, সরাসরি ঘটনায় চলে আসি। আমি এখানে গান বাজনা করি, মাঝে মাঝে গান গাই। তো সিঙ্গার হিসেবে আমাকে মোটামুটি সবাই আশেপাশে সব সিটি গুলোতে চিনে। তো যেটা হয় যে আমি প্রত্যেক উইকেন্ডে 1-2টা শো পাই। তো দেখা যায় যে এই ঘটনাটা যেদিন ঘটে সেদিন আমি একটি শো করতে চাই। তো আমার বাসাটা হচ্ছে আপনার সাউথ ইস্টের দিকে পড়ছে, বিচ থেকে 10 মিনিট। আর আমি যেখানে শো করতে চাই সেটা হচ্ছে ওয়েস্টের দিকে। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ, 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ। তো যেটা হয় যে ওই দিন আমার ছোট ভাই আর আমার আরেকটা ফ্রেন্ড থাকে এখানে ইস্টে, ওকে নিয়ে আমি এখানে চলে যাই। তো প্রোগ্রামের একটি বিয়ের প্রোগ্রাম থাকে। সো বেলগ্লেস এরিয়াটা একটু ছোট এরিয়া। বেলগ্লেস থেকে ওয়েস্ট পাম বিচের মাঝখানে যে রাস্তাটা 1 থেকে 1.5 ঘন্টা, তো রাস্তাটা হচ্ছে কি আপনার ডিফারেন্ট, লাইক ওখানে এত উন্নত হয়, এটা একটু গ্রাম সাইডের পড়েছে আর কি। তো যেটা হয় যে ওয়েস্ট পাম বিচ থেকে আমি ড্রাইভ করে যখন বেলগ্লেসে যাই, যে মাঝখানে রোডটা পুরোটাই ফাঁকা, লাইক রাস্তার দুপাশে আপনি দেখবেন শুধু মাঠ। আপনি যদি কখনো আসেন অথবা কেউ এসে থাকেন তাহলে আপনারা জানেন বেলগ্লেস থেকে ওয়েস্ট পাম বিচের রাস্তা কেউ। তো যেটা হয় যে বেলগ্লেসে আমি অনুষ্ঠানে একটা বাঙালি ফ্যামিলির বিয়ে থাকে। বিয়েটা অনেক মজা হয়, আমি গান করি এবং রাত্রে 1টা পর্যন্ত প্রোগ্রাম চলে। তো প্রোগ্রাম শেষ করে আমরা যখন ব্যাক করি, তো ধরেন ব্যাক করছিলাম ওই দিন, গাড়ি আমি চালাচ্ছিলাম, আমার ছোট ভাই আমার পাশে, আমার ফ্রেন্ডটা পেছনে ঘুমায় পড়ছে, অনেক রাত হয়ে গেছে। তো যখন আসতেছি বেলগ্লেস থেকে বের হওয়ার পরে যখন আমরা ওই রাস্তাটায় উঠি, যে একটা সোজা রাস্তা, প্রায় সরাসরি 1 ঘন্টার রাস্তা বেলগ্লেস থেকে ওয়েস্ট পাম বিচ। তো ওই রাস্তাটা ওঠার পরে 20 মিনিট যখন আমি ড্রাইভ করতে থাকি, তখন হঠাৎ আমার মনে হলো যে আমি কিছু একটা রান ওভার করছি। আমার গাড়িটা শেক করে, মনে হচ্ছে যে পিছনের চাকার নিচে কিছু একটা ধরছে। তো এখানে হয় কি, ফ্লোরিডাতে আরেকটা জিনিসের জন্য কিন্তু বিখ্যাত, যে ফ্লোরিডাতে প্রায় 10 মিলিয়ন অ্যালিগেটর আছে। অ্যালিগেটর হচ্ছে এক ধরনের কুমিরই এক ধরনের। সো আপনারা যারা অ্যানিমাল প্ল্যানেটস এবং বিভিন্ন চ্যানেল দেখেন সবাই জানেন অ্যালিগেটর কি। তো ফ্লোরিডা অ্যালিগেটরের জন্য বিখ্যাত। ইনফ্যাক্ট 2 উইক আগে আমার বাসার পেছনে একটা লেকে 2টা অ্যালিগেটর ধরা পড়ছে, অ্যানিমাল কন্ট্রোভার্সি নিয়ে যায়। তো যাই হোক, তো আমি ভাবলাম যে আমি একটা অ্যালিগেটরকে রান ওভার করছি। তো আমার ছোট ভাই বলছে, ভাইয়া তুমি একটু ইউটার্ন করো, চলো দেখি কি রান ওভার করলাম। তো আমরা ইউটার্ন করে গেলাম। ইউটার্ন করে প্রায় 1 মাইল আমি ড্রাইভ করলাম, কিন্তু আমি কিছুই দেখতে পারলাম না। খুব সম্ভবত আমি 1/4 মাইল সামনে চলে আসছি। জিনিসটা রান ওভার করার পরে আমি 1.5 মাইল পর্যন্ত ড্রাইভ করলাম, কিছু দেখলাম না। তা আবার ভাইয়া বললো যে, আমার ছোট ভাই বলতেছে চলো আমরা। তো আমি চিন্তা করলাম কি না কি রান্না করেছি, মনে হয় তোমার একটা কিছু হয়নি। তো আমি আবার ঘুরে আসতে থাকি এবং একটু সামনে যাওয়ার পর আমি আবার জিনিসটাকে রান ওভার করলাম, এবং সাথে সাথে আমি পিছনে দেখলাম কিছুই দেখলাম না। তো যাই হোক, আমার ছোট ভাই বলতেছে যে ভাইয়া চলো, আসলে অনেক রাত হয়েছে তো সমস্যা হইতে পারে।
কিছু একটা হবে, চলো যাই। তো আমি আবার ড্রাইভ করা শুরু করি। তো 10 মিনিট যাওয়ার পরে আমি আমার গাড়ির হাই বিমটা চালিয়ে রাখি, অনেক দূর পর্যন্ত দেখা যেত। 10 মিনিট যাওয়ার পরে আমরা দেখলাম যে আমাদের গাড়ি থেকে প্রায় 20 to 30 ফিট সামনে কয়েকজন হাইটার রাস্তা পার হচ্ছে। তো জিনিসটা খুবই অবাক লাগলো আমার কাছে যে এই পুরো রাস্তাটার মধ্যে কোনো বাড়ি ঘর নাই, পুরো রাস্তার দুই পাশে শুধু জঙ্গল এবং মাঠ, শুনশান মাঠ। এই এত রাতের বেলা কে এখান দিয়ে হেঁটে যাবে? তো এটা অনেক দূর থেকে তো আমরা খেয়াল করতে পারিনি। একটু সামনে আসার পরে আমার গাড়ি তখন 110 কিলোমিটার/আওয়ার, 70 মাইলস/আওয়ার আমি যাচ্ছি। একটু সামনে আসার পরে আমাদের থেকে প্রায় 10 হাত সামনে আমি দেখলাম যে, যা দেখলাম রাস্তায়, আমি আর আমার ছোট ভাই দুজনই পুরো ফ্রিজ হয়ে গেলাম। যা দেখলাম যে একটা মহিলা রাস্তা পার হচ্ছে, লাইটের আলোতে বোঝা যাচ্ছে মহিলাটার চুল অনেক বড় এবং সে একটা সাদা কাপড় পরা ছিল। তো সে রাস্তাটা এক পা থেকে আরেক পারে চলে গেল এবং তার হাতগুলো বিশাল বড়, পায়ের পাতা পর্যন্ত। তো সে এরকম রাস্তাটা পার হয়েছে। তো আমি আমার গাড়ির স্পিড বাড়াই দিলাম, যা দেখলাম ওটাতে আমরা দুজনই ভয় পেলাম। তো আমরা আরো গাড়ির স্পিড বাড়াই দিলাম। যখন আরো 2 মিনিট আমরা চালালাম, তো 2 মিনিট পর আমরা দেখলাম যে ঠিক একই মহিলা রাস্তার বাম পাশ থেকে আবার ডান পাশে যাচ্ছে হেঁটে হেঁটে। তো জিনিসটা আমরা দেখার পর আমি তো গাড়ি স্লো করে দিচ্ছি, অলমোস্ট হার্ড ব্রেক করলাম গাড়ি, কারণ আমি ভাবলাম যে যদি মানুষ হয় তাহলে তো আমি এটা রান ওভার করবো। বাট যখন ঠিক মতো খেয়াল করে আমরা দেখলাম যে এই অবস্থা, তখন আমরা বুঝলাম যে এটা মানুষ হওয়া সম্ভব না। একটা মহিলা 10 ফিট লম্বা অ্যাট লিস্ট, এবং তার হাতগুলো পা পর্যন্ত পড়ছে। দ্যাটস নট এ হিউম্যান। আমি আর আমার ছোট ভাই দুজনে আমার বন্ধুকে ডাকা বললাম যে তুই ড্রাইভ কর, আই ক্যান্ট ডু ইট, it's really tough. We saw something, you should drive. And then ও বললো যে ঠিক আছে। তো আমার পিছনে দিয়ে ও ড্রাইভ করলো। ও ড্রাইভ করার পর আমরা প্রায় আরো 20 মিনিট যাওয়ার পর আমরা হাতের বাম পাশে একটা গ্যাস স্টেশন দেখতে পেলাম। তো আমরা ইউটার্ন করে গ্যাস স্টেশনটার মধ্যে গেলাম। আমি চাইলাম যে কিছু পানি নিয়ে নেই, এবং আসলে যে একটা সিচুয়েশনে আমরা পড়ছি এবং যে জিনিসটা আমরা এক্সপেরিয়েন্স করছি ওটা দেখার পরে আমাদের আর শরীরে শক্তি ছিল না যে কি করব। আর ও তো কিছু দেখে নাই, তো ব্যাপারটা ও নর্মালি গাড়ি চালাচ্ছিল। তো আমরা গ্যাস স্টেশনে যাওয়ার পরে আমি আমার ছোট ভাই দুজনই দুটা গেটোরেট নিলাম, হচ্ছে এক ধরনের ড্রিঙ্ক, এনার্জি ড্রিঙ্ক। তো আমরা দুজন খাইলাম এবং আমি আর আমার ছোট ভাই দুজন দিকে তাকাচ্ছি, কেউ কোনো কথা বলতে পারছি না। তো হঠাৎ করে ওই গ্যাস স্টেশনে যে দুজন কাজ করতেছিল তার মধ্যে একজন এসে আমাকে জিজ্ঞেস করলো যে, hey, anything happen? Anything wrong? You want me to call 911? I said no, nothing wrong. Then আমরা ছোট ভাই বললো যে না, আসলে আমরা এরকম একটা জিনিস দেখছি, তো আমরা আসলে নিজেদেরকে ঠিক করতে পারতেছি না, আমরা কন্ট্রোল করতে পারতেছি না। তো তখন লোকটা বললো, ও আই থিঙ্ক ইউ স অ্যান্ড্রিয়াকে দেখছো। তো আমি খুব কিউরিয়াস জিজ্ঞেস করলাম যে অ্যান্ড্রিয়া এটাকে, হুজ অ্যান্ড্রিয়া? এন্ড দেন ও আমার বললো যে এটা আমরা অনেকেই দেখছে, আমি নিজেই দেখছি 2-3 বার। ঘটনাটা হচ্ছে আজকে থেকে প্রায় 15 বছর আগে একটা এই বেলগ্রাস এরিয়াতে দুইটা গ্যাং থাকে, একটা স্প্যানিশ গ্যাং ছিল আর একটা হেইশিয়ান কালোদের গ্যাং ছিল। তো ওই অ্যান্ড্রিয়া হচ্ছে যে হেইশিয়ান গ্যাংটা, তাদেরই একটা গ্যাং লিডারের বোন স্প্যানিশ গ্যাং লিডারের একটা লোকের সাথে রিলেশন শুরু হয় এবং তারা গো আউট করে। তো এই জিনিসটা দেখতে পারেনি। তো এক সময় দুজন ওখান থেকে চলে যেতে চায় এরিয়া থেকে। তখন এই বেলগেস এই রোডের মধ্যে তোমরা যেখানে দেখছো হয়তোবা, সেখানে আসার পরে ওই দুই গ্যাংই ওখানে একসাথে দুজনকে মেরে ফেলে। তো এরপর থেকে মানুষজন যেটা হয়েছে এই জিনিসটা দেখতে থাকে। তো আমি তারপর আমরা ওখান থেকে চলে আসি, এবং আমি আরো কয়েকজন বাঙালি ভাইদের সাথে তারপরে জিনিসটা শেয়ার করি, এবং তার মধ্যে 2-3 জনের বেলগ্রেসে কিছু স্টোর আছে। তো তারা আমার বললো যে দে স সামথিং সেম টু। ওরা দেখছে কিছু একটা, ওরা তো জানে না ঘটনা কি, বাট ওই গ্যাস স্টেশনের লোকটাও বেলগ্রেসে থাকার কারণে, এবং সে অনেক পুরনো বেলগ্রেসে আদিবাসী, লাইক 25 ইয়ার্স এখানে থাকে, সো এই জন্য ও ঘটনাটা জানে। তারপর আমরা চলে আসি। তো এই হচ্ছে কি আমার ফ্লোরিডার এক্সপেরিয়েন্স আসার পরে। এছাড়া আমার বাংলাদেশে অনেক এক্সপিরিয়েন্স ছিল এবং আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো ভবিষ্যতে। সো সবাইকে সালাম দিচ্ছি, আল্লাহ হাফেজ। Bhoot FM. The night comes alive with rhyming force. আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং ফ্লোরিডার একটা ঘটনা শুনছিলাম, এবং আপনাদের কাছেও যদি এরকম ঘটনা থাকে
তাহলে আপনার মোবাইল ফোন দিয়ে বা অন্য কোনো ডিভাইস দিয়ে সেটা রেকর্ড করে ফেলুন এবং অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে, বিশেষ করে যারা দেশের বাইরে রয়েছেন। আপনাদের চারপাশে এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা এই সমস্ত ঘটনা অনেক সুন্দর করে এক্সপ্লেইন করতে পারেন বা অনেক সুন্দর করে, যাদের স্টোরি টেলিংটা অনেক ভালো, এবং আপনি যদি চান যে তাদের ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে সরাসরি তাদের ঘটনাগুলো রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। জাস্ট আপনার ইন্টারভিউ নেওয়ার দরকার নেই, আপনি জাস্ট তাকে ঘটনাটা বলতে বলুন এবং সেটা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমি চাচ্ছিলামই খুবই যে সেরকম একটা ঘটনা যদি আপনারা, মানে সেরকম ঘটনাগুলো যদি আপনি আমাদের কাছে পাঠান, তাহলে আমরা আরো দারুণ দারুণ সব ঘটনা আপনাদের উপহার দিতে পারি। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের SMS করছেন এবং অনেকে SMS করে লিখছেন যে অনেকেই বলছেন যে বাবু ভাইয়ের ঘটনা ভালো লেগেছে, অনেকে লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে। আমরা SMS এর প্রসঙ্গে একটু পরে আসি। ফার্মিং একটা ঘটনা ছিল যেটা কিনা অ্যাম্বুলেন্স নিয়ে। আমি ছোট্ট করে হলেও সেই ঘটনাটা একটু শুনতে চাচ্ছিলাম, ফার্নান্ডের স্টোরিটা, এবং সেই সাথে আরো কিছু বিষয় নিয়েও আমরা আলোচনা করতে চাচ্ছিলাম বাবু ভাইয়ের সাথে। আজকে যে জানি না কতটুকু সময় রয়েছে আমাদের হাতে, মানে খুব অল্প সময়ই এখনো বাকি রয়েছে, কিন্তু এর মাঝখানে আমরা শুনতে চাচ্ছিলাম ছোট্ট করে যদি একটু অ্যাম্বুলেন্সের ঘটনাটা ফার্নান্ড একটু আমাদের সবাইকে বলতেন। এবং আমি জানতে চাইবো যে এই ঘটনাটা কোথায় ঘটেছে, কোন এলাকার ঘটনা, এবং একটু শুনতে চাই। ও আচ্ছা, এটা দিনারের ঘটনা। আচ্ছা, দিনারের ঘটনা ছোট্ট করে আমি একটু শুনতে চাই অ্যাম্বুলেন্সের ঘটনাটা। জি রাসেল ভাই, অ্যাম্বুলেন্সে যে ঘটনাটা আমি শেয়ার করছি এটা যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে কামাল, এবং এটা ওনার বাসা হচ্ছে বেসিক্যালি কুমিল্লাতে। তো উনি থাকতেন হচ্ছে বিবাড়িয়া। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাই। তো এটা একদিন রাতে ওনার মোবাইল ফোনে একটি ফোন আসে, এবং ফোনটা আসে হচ্ছে আপনার মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল থেকে। এটা হচ্ছে বিবাড়িয়ার ওইখানে। তো সেখানকার হাসপাতাল থেকে ফোনটা আসে, ওনার কাছে একজন মহিলা ফোন দেয়। তো ফোন দিয়ে বলে যে ওনাদের একজন পেশেন্ট হচ্ছে, তাকে ইমার্জেন্সিতে ঢাকা নিয়ে আসতে হবে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তো এটা শোনার পর উনি আর ওনার ভাই ছিল সাথে, ওনার আপন ছোট ভাই। তো ওনারা দুইজন অ্যাম্বুলেন্স নিয়ে সেই হাসপাতালে যান। তো হাসপাতালে যাওয়ার পর যে মহিলা ওনাকে ফোন দেয়, ওই মহিলা ছিল এবং সাথে আরেকজন মহিলা ছিল, তারা দুইজন। আর যে পেশেন্টটা ছিল, তারা সেই পেশেন্টটাকে সেই অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় রাসেল ভাই। সেখান থেকে তো তারা ঠিক প্রায় 12টা 12:30 এরকম একটা সময় ওরা ঢাকা মেডিকেল কলেজে এসে পৌঁছান। তো তারা ইমার্জেন্সি গেট দিয়ে সেই রোগীটাকে বের করেন গাড়ি থেকে, অ্যাম্বুলেন্স থেকে, এবং সেই রোগীর সাথে যে যাত্রীরা ছিল তারা সেই রোগীটাকে ইমার্জেন্সি গেট দিয়ে ভিতরে নিয়ে যান। তো ওই সময় উনি আর সেই রোগীর সাথে থাকা স্বজনদের সাথে কথা বলতে পারেনি যে ওনার ভাড়া রিলেটেড বা কি করবেন। তো উনি চিন্তা করলেন যে যেহেতু ওনার কাছে ওনাদের মোবাইল ফোন নাম্বার রয়েছে, তো ওনাকে ফোন দিয়ে বলতে পারবেন। তো উনি জাস্ট ওইখান থেকে 12:30টার সময় ইমার্জেন্সি গেট থেকে উনি ওনার গাড়িটাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের দক্ষিণ দিকে একটা পেট্রোল পাম্প রয়েছে চাঙ্কারপুল যাওয়ার সময়, তো উনি জাস্ট গাড়িটাকে সেখানে রেখে উনি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, উনি আর ওনার ছোট ভাই। তো ঠিক আপনার 2:30-3টার সময় একজন ভদ্র মহিলা আসেন তাদের গাড়ির নিকট, এসে বলে যে তারা যে রোগীটাকে সেই বিবাড়িয়া থেকে নিয়ে এসেছে সেটা মারা গেছে ওই রোগী, তারা আবার সেই লাশ নিয়ে আবার গ্রামে চলে যাবেন। তো উনি পরে যেটা অবাক হন যে উনি যেহেতু মেডিকেল ইমার্জেন্সি গেট থেকে বের হয়ে খানিকটা একটু দূরেই উনি এই পেট্রোল পাম্পে বসেছিলেন, সেটা বেসিক্যালি ওনার জানার কথা না। তো যাই হোক, ওই মহিলার কথা শুনে উনি গাড়ি নিয়ে ঘুরিয়ে আবার সেই ইমার্জেন্সি গেটের সামনে যান। তখন প্রায় রাত 3টা এরকম একটা সময়। তো বেসিক্যালি ইমার্জেন্সি গেট গুলোতে সকালবেলা খুব ভিড় টিড় থাকলো, এবং রাতের বেলা ওই সময়টা পুরো ফাঁকা ছিল ওই জায়গাটা। তো উনি যেটা দেখেন যে সেটা হচ্ছে স্ট্রেচারের মধ্যে লাশটা রাখা, কাপড় দিয়ে ঢাকা, এবং তার সাথে দুজন মহিলা দাঁড়ানো। তো উনি আর ওনার যে ভাই ছিল কামাল, আর ওনার সাথে ওনার যে ভাই ছিল, তারা দুজন মিলে সেই লাশটাকে গাড়ির অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকায়। তো ঢুকায় ওই দুজন মহিলা তাদেরকে বলে যে ওনাদের আবার সেই বিবাড়িয়া নিয়ে যেতে সেই লাশটাকে। তো ওনারা আবার যথারীতি সেই গাড়ি আবার ঢাকা মেডিকেল কলেজ থেকে ওনারা বিবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন। তো রওনা দেওয়ার পর রাসেল ভাই উনি ফার্স্টে যেটা লক্ষ্য করলেন যে উনি যেহেতু একজন ড্রাইভার মানুষ, তো উনি বুঝতে পারতেছিলেন যে ওনার গাড়িটা ওনার কাছে মনে হচ্ছে যে একটু বেশি ওভারলোডেড, যে মনে হচ্ছে যে গাড়ির ভিতরে অনেকজন যাত্রী বসা, কিন্তু মাত্র গাড়িতে যাত্রী বলতে গেলে অ্যাম্বুলেন্সের ভিতরে উনি আর ওনার ভাই আর সেই লাশের সাথে দুজন ভদ্র মহিলা ছিলেন। তো যাই হোক, উনি গাড়ি চালাচ্ছিলেন। তো গাড়ি চালানোর পর সময় উনি একটা জিনিস নোটিস করেন, সেটা হচ্ছে যে রোগীটাকে তারা বিবাড়িয়া থেকে ঢাকায় নিয়ে এসেছেন, তার সাথে যে দুজন ভদ্র মহিলা রয়েছে, তারা কেউ কিন্তু কারোর সাথে কোনো কনভারসেশন করতেছে না, মানে কোনো কান্নাকাটি, কোনো কথাবার্তা কিছুই না। তো উনি জাস্ট নর্মালি নিয়ে উনি ওনার গাড়ি চালাচ্ছিলেন, অ্যাম্বুলেন্সের গাড়ি। তো গাড়ি চালাতে চালাতে একটা সময়
উনি লক্ষ্য করলেন যে উনি আর ওনার ভাই দুজনই যে মানে উৎকট একটা গন্ধ, মানে সেটা আপনার পচা মাটি বা পচা মাংসের গন্ধর মতো একটা মানে কিছু একটা গন্ধ পিছন থেকে আসতেছে, গাড়ির পিছন দিক থেকে। তো তখন শীতকাল ছিল, এটা 2-3 বছর আগের ঘটনা। তো গন্ধার সাথে ওনার পিছনের দিকে তাকিয়ে দেখে যে না, ওই অ্যাম্বুলেন্সের ভিতরে সেই লাশটা রাখা এবং লাশের সাথে সেই দুজন মহিলা বসে আছে দিব্যি। তো মানে পিছন দিক থেকে মানে ওনারা গেস করতেছে যে গন্ধটা পিছন থেকে আসতেছে, কিন্তু তারা কিন্তু দিব্যি সেখানে পিছনে বসা। তো যাই হোক, উনি ওনার গ্লাসটা, গাড়ির দরজার যে গ্লাসটা ছিল সেটাকে খানিকটা নিচে নামিয়ে দেয়। তো গাড়ি চলতেছে, ওই সময় উনি আর ওনার ভাই যে শব্দটা শুনতে পান সেটা হচ্ছে যে খুটো মোটোর একটা শব্দ শুনতে পায়। তো যে শব্দটা হচ্ছে এরকম যে কোনো হাড়টার বা কোনো শক্ত জাতীয় কোনো কিছুকে যদি কামড় দেওয়ার পর যে শব্দগুলো হয় ঠিক এরকম একটা শব্দ। তো প্রথমে উনি ওনার ভাইকে জিজ্ঞেস করে যে এটা কিসের শব্দ, গাড়ির থেকে কোনো প্রবলেম হইতেছে কিনা। তখন তার ভাই যেটা বলে যে মানে মনে হয় না গাড়ির কোনো প্রবলেমের শব্দ এটা। তো ওনার স্বাভাবিকভাবেই উনি জাস্ট গাড়ি চালাচ্ছিলেন, বারবার উনি পিছনে তাকে মাঝে মাঝে দেখতেছিলেন। তো ইন দ্য মিন টাইম রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, তার মোবাইল ফোনটা তার ঠিক স্টিয়ারিং এর উপরে রাখা ছিল। তো তার মোবাইল ফোনে একটি ফোন আসে, যে কামাল যিনি ওনার মোবাইল ফোনে। তো মোবাইল ফোনটা উনি রিসিভ করে কানে দেওয়ার পর উনি যেটা শুনেন সেটা শুনে উনি খুবই অবাক হয়ে যান। সেটা হচ্ছে যে নাম্বার থেকে উনাকে বিবারিয়া থেকে ফোন দেওয়া হয়েছিল, যে ভদ্রমহিলা, সেই ভদ্রমহিলা তাকে ফোন দিয়ে বলতেছে যে তারা যে রোগীটাকে নিয়ে আসছে ঢাকা মেডিকেলে, ওনারা এখানে আরো কিছুদিন থাকতে হবে। তো উনি যাতে এমার্জেন্সি গেটে এসে মানে যেখান থেকে উনি তাদের রোগীটাকে ভিতরে ঢুকিয়ে দেয় হাসপাতালে, সেখানে এসে তার থেকে টাকাটা নিয়ে চলে যায়, অ্যাম্বুলেন্সের ভাড়াটা নিয়ে চলে যায়। তো রাসেল ভাই এটা শোনার পর উনি খুব স্টাক হয়ে যায় যে উনি যাদের যাত্রী যে যে তিনজনকে মানে যে দুজনকে পিছনে নিয়ে আসছেন লাশের সাথে, তারাই ফোন দিচ্ছে। কিন্তু তারাই ফোন দিচ্ছে, কিন্তু তারা বলতেছে তারা ঢাকা মেডিকেলের এমার্জেন্সি গেটেই দাঁড়িয়ে আছে তাদের ভাড়া দেওয়ার জন্য। তাহলে উনি মানে খুব অবাক হয়ে যান। উনি কিন্তু মানে আমি বলতেছি আমার নিজেরই লোন দাঁড়িয়ে যাচ্ছে। তো উনি মানে তখন ওনার এর চেয়ে খুব ভয়াবহ অবস্থা, যে উনি পিছনে ফিরে তাকানোর মতো সাহস ছিল না ওনার, উনি কিছু বুঝে উঠতে পারতেছিলেন না। উনি জাস্ট হ্যাঁ না বলে ফোনটা কেটে দেন। তো উনি যে পিছনে ফিরে তাকাবেন কি, মানে যদি তারা সেই মানুষগুলো হয়ে থাকে তাহলে তার গাড়ির ভিতরে এরা কারা। সেটাই। তো তখন উনি রাসেল ভাই কথা বলার সময় জাস্ট ফোনটা রেখে ভিতরে যে মিররটা ছিল মানে ব্যাক মিরর যেটা, তো উনি সেটাতে তাকে যেটা দেখেন রাসেল ভাই, পিছনে আসলে দুইজন মহিলা না, মানে ঠিক তাদের মতো 7-8 জন মানুষ গাড়ির পিছনে বসে, অ্যাম্বুলেন্সের পিছনে, এবং তাদের প্রত্যেকের হাতেই মনে হচ্ছে যে তাদের প্রত্যেকের হাতে কিছু একটা জিনিস রয়েছে, এবং অ্যাম্বুলেন্সের ভিতরে যে লাশটা রাখা ছিল সেই লাশটাও নেই, এবং তাদের প্রত্যেকের হাতেই মানে কিছু একটা জিনিস তারা প্রত্যেকে চিবিয়ে খাচ্ছে এরকম। তো রাসেল ভাই এটা দেখার পর উনার আর কোনো কিছু মনে নেই। তো ঠিক তার 2 দিন পর উনার সেন্স ফিরে। তো সেন্স ফেরার পর উনি নিজেকে হাসপাতালে আবিষ্কার করেন। তো উনি পরে সবার মুখে শুনতে পান যে উনার গাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায়, এবং উনার সাথে যে উনার যে ভাই ছিল এবং সে মানে অন দ্য স্পটই মারা যায়। এবং মারা যাওয়ার পর উনার নিজেরও পায়ে কিছু সমস্যা হয়। তারপরে উনি কিছুদিন গাড়ি চালানোর পেশায় ছিলেন, কিন্তু পরবর্তীতে কিন্তু উনি এই পেশাটা থেকে সরে আসেন। আর ওই লাস্টটার কি হয়েছিল? মানে উনি মানে ওনার গাড়ি অ্যাম্বুলেন্স যেটা রাস্তার পাশে যে খাদে পাওয়া যায়, অ্যাম্বুলেন্সটা খালি ছিল এবং ওনার তার মানে ভিতরে লাশ কোনো ছিল। লাশও ছিল না। এবং রাসেল ভাই এই ঘটনাটি আমাকে ডলার মাহমুদ ভাই বলেছেন, এবং উনি এখন কুমিল্লার দুলালপুর নামক একটি জায়গায় চায়ের দোকানদারি করেন। অনেক ধন্যবাদ আপনাকে দিনের, এবং আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পর আবারও ফিরে আসছি। আমাদের হাতে সময় একেবারেই কম। স্টে টিউনড ফর ফুডতি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুডতি। Root FM. Night comes alive. That's right. আর ঘড়িতে সময় রাত 1:51। আমি রাস্তায় আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আমরা ঘটনা চলে যাই। আমরা একটু আগে ফ্লোরিডা একটা ঘটনা শুনছিলাম, একটা অডিও ক্লিপ শুনছিলাম, এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এরকম ঘটনা কিন্তু অহরহই ঘটছে। আমাদের উত্তর রাস্তাটা নিয়ে অনেক কিছু ঘটনা ঘটে, এবং রাস্তাঘাট নিয়ে এরকম অনেক ধরনের অনেক কথা প্রচলিত আছে। তবে আপনি অনেকদিন ফ্লোরিডা ছিলেন, আপনি এরকম কোনো ঘটনা পেয়েছেন ফ্লোরিডা? হ্যাঁ, ফ্লোরিডায় আমি ছিলাম। ইনফ্যাক্ট আমি ফ্লোরিডা চষে বেরিয়েছি এই মাথা ওই মাথা। আমার অভ্যাসে ছিল ঘোরাফেরা করা, নাইট ক্রলার। তো ওখানে কিছু কিছু রাস্তা আসলেই আপনার খুব ভয়ঙ্কর। আপনি যদি আসলে অ্যালিগেটর অ্যালি রাস্তা দিয়ে চলেন, ওই রাস্তাটা খুব ভয়ঙ্কর। দেন বি লাইন হাইওয়ে নামে একটা রাস্তা আছে, সেটা I-75। এই রাস্তাগুলো বেশ বেশ ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর, কেন বলছেন এক্সপ্লেইন করতে? এখন মানুষ ভয় পায়, অনেকে মনে করে কিছু একটা উঠে আসছে, অনেকে যাদের মুখের কথা যে কিছু দেখেছে। আমি বিলাইন হাইওয়ের একটা ঘটনা বলি। এটা হচ্ছে আমার ফ্রেন্ড রয় আর আমি যখন ড্রাইভ অ্যারাউন্ড করতাম, তো আমাকে একদিন বলতেছে যে বিলাইন হাইওয়ের শেষ মাথা যেটা যেটা আপনার বেলগ্রেডের দিকে যাচ্ছে, বলে ওই জায়গাটা কিন্তু মানে ইটস এ কার্সড রোড।
দেয়ার অলওয়েজ অ্যাক্সিডেন্ট। আমি বললাম যে আই ডোন্ট বিলিভ ইন দিস থিং, কিসের কাজ রোড বলে কি আবার? ও বলতেছে না তুই জানিস এখানে অ্যাক্সিডেন্ট হয়। আমি বললাম আই উইল ড্রাইভ এন্ড সি হোয়াট হ্যাপেন। ওই দিন গাড়ি চালিয়ে যাচ্ছি, আশ্চর্য পুরো রাস্তা কিন্তু পার হয়েছি। তো রাস্তাটা ছিল টি এর মতো আর কি, মানে সোজা দিয়ে হিট করেছে একটা রাস্তাকে, ওখানে সামনে লাইট আছে আর তারপর হচ্ছে ডিচ আপনার খোল। তো আমি দেখছি যে আপনার এখানে বাম দিকে দেখাচ্ছে হচ্ছে আপনার লেফট অ্যারো গ্রিন, আমি কিছু দেখছি গ্রিন। আমি করলাম কি গ্রিন থেকে আমি যখন কাছে গেলাম তখন সেটা জাস্ট ইয়েলো হয়েছে। আমি লেফট হ্যান্ড নিয়ে ফেললাম। লেফট হ্যান্ডটা নেওয়ার সময় দেখলাম ওই পাশ থেকে একটা গাড়ি সরাসরি আমার পেট বরাবর আসতেছে, এন্ড ইট ওয়াজ অ্যাবাউট টু হিট মি, আমাকে হিট করে ফেলবে। প্রায় 2 ফিটের মতো দূরত্ব আছে আমার সাথে। আমি তখন মানে আল্লাহর রহমত বা আল্লাহর কাছে স্মরণ করি, আমি মানে প্যাডেলটা মানে গ্যাসটা সর্বশক্তিতে চেপে দিলাম আর কিছু না দেখে, যে পড়লে আমি ডিসের মধ্যে পড়ে যাবো, তো এখানে হিট করলে মারা যাবো। মারা যাবো সঙ্গে সঙ্গে, হ্যাঁ তা একদম। আমি গ্যাসটা হিট করলাম, গাড়ি ছিটকে বেরিয়ে গেল। ওই গাড়িটাও জাস্ট কয়েক ইঞ্চির জন্য মিস করে গেল আমাকে, এবং সাথে সাথে আমি ব্রেক করে গাড়িটা ঘুরিয়ে ফেললাম ওই জায়গায়। তো আল্লাহর মতো গাড়িটা ডিচে পড়েনি, একদম কোনায় এসে থামলো। আমার একটু মুভির মতো লাগতে পারে, বাট আমি ওই দিন বিশ্বাস করলাম যে দিস ইজ সামথিং। কারণ লাইট আমি দেখছি গ্রিন থেকে এলো, কি ডিলেমা হতে পারে? আমার ডিলেমা ছিল না এটা কোনো, মানে আমার চোখের ভুলও ছিল না। হ্যাঁ, কিন্তু ওই পাশের লোকটাও হয়তো একই রকম কিছুই দেখেছে। আচ্ছা, আরো কিছু ঘটনা যদি মানে আপনি বলেন, আরো কয়েকটা যেমন বলেন। আপনার ওই যে আরেকটা রাস্তা যেটা বলছি এলিগেটর অ্যালির যে রাস্তাটা, সেখানে কি ওখান দিয়ে ওই অনেকেই দেখেছে। আমি ওই যে ওখানকার যারা আপনার নেটিভ পিপল যারা, ওদের কাছে শুনেছি যে ওরা নাকি প্রায় দেখে হাফ এলিগেটর হাফ ম্যান ওখান দিয়ে যায়। ওদের একটা myth। ব্যাপার না? আমি কিন্তু হ্যাঁ, ভূতের ফিল্মের প্রথম দিনে সেই হ্যাঁ, কাজটা হ্যাঁ, করেছিলাম। হ্যাঁ, একদম একদম তো একদম। আমি ওদের কাছে শুনেছি, এবং আমি এবং আমার ফ্রেন্ড রয় এবং সাথে আরেকটা ফ্রেন্ড ছিল, আমরা আদনান নামে, আমরা তিনজন কিন্তু ওই জিনিসটাই দেখেছি। বাট অ্যাকচুয়ালি ওটা হাফ ম্যান কিনা জানি না, ইট ওয়াজ উইয়ার্ড। মানে ওইটা এলিগেটর ঠিক না, আবার মানুষের মতো না, সামথিং সামনের শেপটা ডিফারেন্ট, Right. ক্রল করে যাচ্ছে। মানে অল্প কিছুক্ষণের জন্য লাইট পড়েছিল গায়ে, বাট ওখানকার মানুষগুলো এটা দেখে। এবং এখনো বাঙালিরা অনেকে যদি কোথাও দাওয়াত খেতে যায় দূরে ওইসব এলাকায়, তারা কিন্তু একা একা রাতে গাড়ি নিয়ে ফেরে না। ওকে। আমার ফ্যামিলিও কোথাও গেলে ওখান থেকে রাত্রে এসে ওরা 2-3 জন আরো সাথের মানুষ জুটিয়ে নেয় একসাথে গাড়িতে করে ব্যাক করার জন্য, মানে গাড়ির একটা পসি যাওয়ার জন্য। একা আসলে ইউড বি স্কেয়ার্ড। সেম উইথ কিন্তু আপনার আমি শুনেছি যে আপনার সৌদি আরবেও মক্কা মদিনা যে রাস্তাটা, ওখান দিয়ে যাওয়ার সময় খুব ভয় পায় মানুষ। হাবিব ভাই জানবো উনি সৌদি আরবে ছিল অনেকদিন, খুব ভয়ঙ্কর জায়গাটা। আমরা হাবিব ভাই কাছে শুনি। হাবিব ভাই, আপনি সৌদি আরবে যদি এই ব্যাপারটা, যেহেতু সময় কম, আমরা একটু এই ব্যাপারগুলোই আলোচনা করি। সৌদি আরবে আপনি এরকম রাস্তাঘাট পেয়েছেন? রাস্তাঘাট নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে। এরকম আছে, রাস্তাঘাট বেশ কিছু আছে। বেসিক্যালি সৌদি আরব তো আপনার ভাস্ট এরিয়া, আর ম্যাক্সিমাম হচ্ছে আপনার হাইওয়ে। বড় গাড়ি চলে, ছোট গাড়ি খুব কমই চলে ওখানে, কারণ সবাই হচ্ছে ওয়ার্কার। আর কেউ আসলে এক সিটি থেকে এক সিটিতে যেতে চায় না, কাজের ব্যস্ত থাকে, আর ফ্রি টাইমে তো দেশে চলে আসে। ওখানে হাইওয়ে গুলো হচ্ছে আপনার এরকম যে দুপাশে কিন্তু মরুভূমি, পাহাড় কিন্তু রোডের কাছে কিন্তু পাহাড় নেই। আমাদের দেশে যেমন পাহাড়ের মাঝখান দিয়ে রোড চলে যায়, ওখানে কিন্তু পাহাড় দূরে দূরে। সো ভাস্ট আপনার ওপেন এরিয়া, আপনি কিন্তু যে কোনো কিছু চাঁদের হাতে কিন্তু ক্লিন দেখতে পারবেন কি আসে যাচ্ছে। কিছু অঞ্চল আছে আপনার উটের জন্য লেখা থাকে, যেখানে উটের ক্রসিং আছে। উটের কারণে সবচেয়ে বেশি হচ্ছে ওখানে আপনার অ্যাক্সিডেন্ট হয়। বাট আরেকটা জিনিস হচ্ছে আপনার হুট করে দেখবেন আপনার রাস্তার মাঝে উঠ, আপনি ক্লিয়ারলি কিন্তু দেখতে পাচ্ছেন লাইক হাফ আ কিলো কিন্তু আপনি স্ট্রেট লাইটে দেখতে পাচ্ছেন, কিছু নাই, হুট করে আপনি দেখবেন উঠ চলে আসছে। এগুলা তারা বলে যেটা হচ্ছে জিন টাইপের কিছু, এল্ডারলি কোনো জিন সামনে চলে আসে। মানে ওখানে তো আসার কথা না। না, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিয়ার, আপনার পূর্ণিমা আলোতে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন আশেপাশে কোথায় কি আছে। আপনার স্ট্রেট আপনার লাইটে, আপনি গাড়ি লাইটে দেখতে পাচ্ছেন। উঠ আসলে কিন্তু আপনার ঝাঁক ধরে আসে, একটা সিঙ্গেল আসে। হঠাৎ করে যেটা হয়, আমাদের এরকম হয়েছিল, আমরা হচ্ছে ওমরা করতে যাচ্ছি আমার বাবার সাথে, বাবা ওখানে চাকরি করতেন। এরকম আপনার আমরা জাস্ট যাচ্ছি, মানে আউট অফ দ্য ব্লু রাস্তার মাঝে একটা উঠ মানে কোত্থেকে চলে আসলো, হার্ড ব্রেক করলো, উটের মাঝখান দিয়ে আমরা চলে গেলাম ভেদ করে। পরবর্তীতে দেখলাম ওখানে কিছুই নেই। ও মাই গড, এই ঘটনা আপনার চোখের সামনে ঘটেছে? চোখের সামনে। তখন আমি কিন্তু বেশ ছোট, আজ থেকে প্রায় 20-22 বছর আগের ঘটনা এটা। এবং আপনি যখন আপনার গাড়ি থামিয়েছিলেন, গাড়ি জাস্ট হার্ড ব্রেক করে দেখলাম কিচ্ছু নাই। আমাদের মানে চোখ খোলা, কিন্তু সবারই চোখ খোলা। মানে 1700 কিলোমিটার ড্রাইভ করে আমাদের সিটি থেকে আমরা ইয়াতে যাব, মক্কাতে যাব আর কি, সেই সময়কার ঘটনা। হ্যাঁ বলেন। ঢাকা চিটাগং হাইওয়েতে কিন্তু এই ঘটনা আমার কাজিনের সাথে হয়েছিল। আচ্ছা। ওর হাজবেন্ড নিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে যে রাস্তার মাঝখানে একটা মহিলা, তো ওর হাজবেন্ডকে জাস্ট ডাক দিয়েছে। তো ও মানে শুনতে শুনতে ব্রেক করতে পারেনি, মহিলাটাকে হিট করেছে। গাড়ি ব্রেক করছে ওরা সাথে সাথে, যে দেখে পিছে কেউই নেই। এবং তারা মানে চরম গুজবাম্প তো হয়েছে, ভয়ের চোটে তারা জাস্ট হল আশ্রম দিয়ে ওখান থেকে তারা তাড়াতাড়ি কক্সবাজারের দিকে রাতে যাচ্ছিল কক্সবাজারে।
তো এই রাস্তা কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস, এবং আমি আর আবরার হয়েও দেখেছিলাম একবার ঢাকা উত্তরা রোডে, মনে হলো সামনে কে চলে আসছে, বাইক হার্ড ব্রেক করছে। এবং খুব অদ্ভুত ব্যাপার না যে আপনারা দুজন একসঙ্গে জিনিসটা দেখেন। হ্যাঁ, না ওই সময় আবার আবরার ভাই দেখে নাই, ও, আচ্ছা, আমি আচ্ছা। দেখছি, আমি হার্ড ব্রেক করে বাইক ফ্রিজ করে ফেলছি। আবরার ভাই বলছে কিসের জন্য, আমি বললাম এই সামনে মানুষ দেখলেন না, কোথায় মানুষ, কোনো মানুষ নেই। ও আচ্ছা, তার একটু আপনারা পরে কিন্তু ঝড় আসলো। আপনারা কি সবাই দেখছিলেন ওই জিনিসটা? আচ্ছা, একটু একটু শুনি। হ্যাঁ, মানে মানে আপনার ফ্যামিলি মেম্বার যারা গাড়িতে ছিল। ফ্যামিলি বলতে আব্বার পরিচিত এক কলিগ ছিলেন, উনি ড্রাইভ করছিলেন, আব্বা পাশে, আর পিছনে হচ্ছে 3 জন, আমি, আমার মা এবং আমার বোন। হুম। এই সবাই মিলে আমরা দেখলাম, একদম ক্লিয়ার ওপেনলি, সাদা রঙের উট, অ্যাশ কালার বা সাদা কিছু একটা, জাস্ট ক্লিয়ার উট, মানে যখন হিট করবে সেই মুহূর্তে গাড়ির সামনে একটা উট ক্লিয়ার দেখলাম, হিট করে চলে গেলাম, কোনো ধাক্কা টাক্কা কিছু লাগলো না। গাড়িটা যখন ব্রেক করে থামলো, পিছনে তাকাতে কিছু না, একদম ঝকঝকা ক্লিন রাস্তা, কিছুই নেই, চাঁদের আলো কিন্তু পেটে মানে ভরা। অদ্ভুত ব্যাপার এটা। এবং বাবু ভাই, আপনি যেটা দেখছিলেন এটা আপনার একদম মানে সামনাসামনি, চোখের সামনে। আমার তো মনে হয়েছিল যে একটা মানুষ লাফ দিয়ে আসছে বাইকের সামনে, হঠাৎ এবং করে। মানে স্পিড ছিল ধরেন 70-80 কিলোমিটার। আমি ব্রেক করে মানে খুব কষ্ট হয়েছে আমার থামতে, এবং দেখি সামনে কিছু নাই। আপনার ভাই বললো কেন থামলেন, আমি বললাম দেখলেন না মানুষ লাফ দিল। বলে, কেউ দেখিনি, আমি কাউকে দেখিনি। এবং আশ্চর্য ব্যাপার দেখলাম যে যেই জায়গাতে আমি মানে মানুষ দেখেছি তার সামনে একটা বিশাল মেন হলের উঁচু জায়গা, মানে আমি যদি ওইটাকে হিট করতাম বাইক জাম্প করতো 2-3 ফিট উপরে। মানে এটা কি এখন আমাকে বাঁচানোর জন্য করলো নাকি I don't know। আচ্ছা, ফারহান দিনার দুজনে আছেন, আপনারা তো দুজনেই পুরান ঢাকার। আপনারা এরকম কোন রাস্তার ঘটনা জানেন যে মানে পুরান ঢাকার ওইদিকে কি এরকম প্রচলিত কোনো রাস্তা আছে যে রাস্তাটা আসলে ভয়ঙ্কর বা কেউ সাধারণত মানুষজন একটু অ্যাভয়েড করে, এরকম কিছু? হ্যাঁ, এটা হচ্ছে মানে ওই আমাদের পুরান ঢাকার যে লোহারপুর নামে একটা জায়গা আছে, তো ওই জায়গাটাতে মানে কিছু মানে পুরনো ডোবানালা আছে, মানে খুব মানে আবর্জনা ফেলে ওই জায়গাটায়। তো ওই জায়গাটাতে অনেকে অনেক কিছু দেখে, যেমন গলাকাটা মানুষ দেখে, আমি শুনছিলাম একবার। তো আমি ওখানে মাঝে মাঝে যেতে হয় আমার। তো ওই জায়গাটা একটা অন্ধকার একটা জায়গা আছে, তো ওই জায়গাটাতে কেউ যায় না সবাই সচরাচর, এবং ওই জায়গাটা আপনার জঙ্গলের মধ্যে থাকে, এবং সবাই বলে যে গলাকাটা ভূত বা এরকম কিছু তারা দেখে। এটা প্রচলিত আছে এরকম একটা প্রচলিত। দিনার, আপনার? রাসেল ভাই, আমাদের লালবাগের দিকে শ্মশান ঘাট রয়েছে। তো শ্মশান ঘাট সম্পর্কে আমরা যেটা শুনেছি যে ওই দিকটা দিয়ে যারা আসা যাওয়া করে, তো তারা অনেকে নাকি সেখানে আপনার রাতের বেলা যে 2-3টা বাচ্চার মতো দেখা যায়, মানে তারা খেলাধুলা করতেছে, এবং অনেক সময় মানে কেউ সেই পথে যখন যেতে থাকে তাকে মানে তারা বিভিন্ন ভাবে মানে ডিস্টার্ব করার চেষ্টা করে, বাট ওই শ্মশানটা যখন ক্রস করে ঠিক মানে তখন পিছিয়ে ফিরে তাকিয়ে দেখা যায় সেখানে কোনো বাচ্চা বা কোনো কিছুই নেই। ইভেন রাসেল ভাই, এখনো সেখান দিয়ে অনেকে মাছ বা ভাজা পড়া কোনো কিছু নিয়ে যায় না আমাদের ওই শ্মশানের পাশ দিয়ে। ওকে, সো মোটামুটি আমরা সময় শেষ করে ফেলেছি, একদমই সময় শেষ, কিন্তু আমার শুনতে ইচ্ছা করছিল অনেকটাই, এবং সেই জন্যই আমরা এতক্ষণ ধরে আরো কিছুক্ষণ মানে এক্সটেন্ড করলাম ঘটনাটা, এবং তারপরে আমি মিস করলাম আমাদের এখানে